ক্লাস শুরু করি। আমাদের গতদিন পর্যন্ত আমরা অ্যালগোরিদম গুলো দেখেছিলাম, যে অ্যালগোরিদম গুলা নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছিলাম। আহ, সেটা তো আপনাদেরকে বলেছি আমি। আজকে একটা নতুন টপিক দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এনসেম্বল লার্নিং। তো এনসেম্বল লার্নিং এর যে কনসেপ্ট, সেটা নিয়ে মূলত আজকে কথাবার্তা বলবো, একটু খেয়াল করেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টেকনিক। সেটা রিগ্রেশনের ক্ষেত্রে হতে পারে বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আজকে যেটা দেখবো এটা হচ্ছে বিভিন্ন টাইপের অ্যালগোরিদমকে একসাথে মার্চ করালে কিরকম রেজাল্ট আসতে পারে বা কি হতে পারে সেই বিষয়টা। আমি একটু আসি, এখানে আছে দেখেন। আমরা এসবিএম পর্যন্ত দেখেছিলাম, এটা হলো ইনসেম্বল টেকনিক। এইটা দেখাচ্ছে এই কারণে, আমরা যখন এই যে আপনার একটু বলি এটা, আমরা যখন এই যে আমাদের যে বইটা দেখছিলাম, আমরা তো মূলত ওই বই থেকেই পড়ছি, তো ওই বইয়ে যে অ্যালগোরিদম গুলো আমরা রান করেছিলাম সেগুলো সবগুলো কিন্তু ভেতরে আমরা দেখিয়ে দিয়েছি, আপনাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা ফুলফিল করেছি। এখন এইখানে এই যে পাইপলাইনটা আমরা গতদিন করেছিলাম, পাইপলাইন দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয়। এরপরে হচ্ছে আপনার দুইটা চ্যাপ্টার আছে, তারপরে প্রজেক্টের মধ্যে আমরা চলে যাব। এখানে তিনটা প্রজেক্ট আছে, এই তিনটা প্রজেক্ট শেষ করলে আমাদের এই মডিউলটা শেষ হবে। ওকে, একটা টেমপ্লেট আছে আর তিনটা প্রজেক্ট আছে, ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট, থার্ড প্রজেক্ট। ওকে, তো এইখানে এই দুইটা চ্যাপ্টার এখন আর বাকি আছে, একটা হচ্ছে ইনসেম্বল আর একটা হচ্ছে টিউনিং। তো এই ইনসেম্বল দেখার আগে, মানে কোডিং এ যাওয়ার আগে, ইনসেম্বলের যে থিওরিটিক্যাল পার্ট সেটা শেষ করে ফেলতে চাই। ঠিক আছে, তাহলে থিওরির জিনিসগুলো মানে ভেতরের যে অ্যালগোরিদমের প্রসিডিউর গুলো সেগুলো শেষ হয়ে যাবে, তখন খালি কোড গুলো নিয়ে আলোচনা করলেই হবে। তো এখানে আমরা আজকে যেটা করব, ইনসেম্বলের বেসিক যে অ্যালগোরিদম গুলো সেগুলো দেখার চেষ্টা করব। তারপরে কালকে কোডিং করব, প্লাস হচ্ছে টিউনিং, আমরা এই দুটো চ্যাপ্টার কালকে শেষ করে ফেলবো। তো আমি যেটা চেষ্টা করব আজকে সেটা হচ্ছে ইনসেম্বলের যতগুলো টেকনিক আছে, এখানে ইনসেম্বল আসলে কি, ইনসেম্বলে কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করার, এবং থিওরিটিক্যালি যেভাবে আমরা অন্য অ্যালগোরিদম গুলো দেখলাম সেই অ্যালগোরিদম গুলো দেখবো। তো দেখেন এখানে ইনসেম্বল নিয়ে কথা বলা আছে। ইনসেম্বল আসলে কি, দেখেন এখানে লেখা আছে, আমি একটু পড়ে শোনাই, কেননা এখানে যে লাইনগুলো লেখা আছে সেগুলা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা মিস হলে ওই বুঝতে অসুবিধা হতে পারে। টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম উই ইউজ ইনসেম্বল টেকনিক। ইনসেম্বল টেকনিকটা কি, যেটা হচ্ছে যে ধরেন যে আপনি কোনো একটা অ্যালগোরিদমের জন্য এসভিএম অ্যাপ্লাই করলেন। তো এসভিএম অ্যাপ্লাই করলে আপনার রেজাল্ট আসলে 80%। তো ওই ওই জায়গায় এসভিএম তে অ্যাপ্লাই করছেনই, তার সাথে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করলাম, করে এই দুইটার যে কম্বাইন্ড রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা যদি ফোকাস করি তাহলে ডেফিনেটলি রেজাল্ট ভালো আসবে। মানে এখানে আমরা যেটা আগে করতাম সিঙ্গেল মডেল, ওটাকে বলা হয় ইউনি মডেল। আর আমরা এখন যেটা করছি এটা হচ্ছে মাল্টি মডেল। মাল্টি মডেল মানে হচ্ছে একাধিক অ্যালগোরিদমকে একসাথে রান করে মার্চ করানো। যদি এরকম কিছু করি, দিস টেকনিক্স আর কল্ড ইনসেম্বল টেকনিক। এটা সাধারণত ইফিসিয়েন্সি ইনক্রিজ করার ক্ষেত্রে ব্যবহার হয়। এটা হলো সুবিধা। দেখেন, টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি ensemble techniques can be used where multiple models have been used in various ways, অনেকভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে ইনসেম্বলের সুবিধা। এফিসিয়েন্সি বাড়বে, একটা জায়গায় আপনি দুইটা অ্যালগোরিদম ইউজ করছেন, দিয়ে মার্চ করছেন, তিনটা ইউজ করছেন, চারটা ইউজ করছেন, ডেফিনেটলি বাড়বে। অসুবিধা কি, সুবিধার সাথে সাথে সবকিছু অসুবিধাও নিয়ে আসে। অসুবিধা হচ্ছে এটা টাইমটা বেশি লাগবে, একটা অ্যালগোরিদম রান করতে যে সময় লাগতো, তো আপনি দুইটা অ্যালগোরিদম রান করছেন, সময়টা বেশি লাগবেই। তো এইটা হচ্ছে মেজর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এখন আপনি আপনার সময়ের দিকে তাকাবেন না আপনার হচ্ছে এফিসিয়েন্সির দিকে তাকাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনার রিকোয়ারমেন্ট অনুসারে যেটা দরকার আপনি সেভাবে চিন্তা করবেন। দেখেন, আইদার সামটাইমস দিস মডেল আর সেম এন্ড সামটাইমস দে আর ডিফারেন্ট। মানে আমরা যখন এই মডেল গুলোকে কম্বাইন করব, যেমন ধরেন যে কার্ড, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি, এর সাথে আমরা এসভিএম ইউজ করতে পারি, আমরা কেএনএন ইউজ করতে পারি, তিনটা ইউজ করে একসাথে কাজ করলাম।
এটা হতে পারে। আবার কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কার্ডকেই বারবার ইউজ করলাম, 10 বার কার্ডের ট্রি ইউজ করলাম, তাহলে কেমন হতে পারে? আসলে এখানে যে ইনসেম্বলের টেকনিক গুলো আছে, এই টেকনিক গুলো এক একটা এক এক ভাবে ইউজ করে, এক একটা টেকনিক এক এক ভাবে ইউজ হয়। যে আমরা যে মাল্টিপল মডেল ইউজ করব, এটা হচ্ছে একটা মডেলকেই মাল্টিপল টাইম ইউজ করতে পারি, বা বিভিন্ন মডেলকে একসাথে আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারি। যেমন এসভিএম ইউজ করলাম, তার সাথে কেএনএন ইউজ করলাম, তার সাথে কার্ট ইউজ করলাম। ওকে, এভাবে হতে পারে। তো ইনসেম্বলের যে টেকনিক এখানে বলা আছে, ইনসেম্বল সাধারণত এখানে 4 ধরনের বলছে, 3টা বেশি ইউজ হয়: বেগিং, বুস্টিং, ভোটিং। তো বেগিং, বুস্টিং, ভোটিং, বেগিংটা কি, বুস্টিংটা কি, ভোটিংটা কি, আমরা ডিটেলস একটা একটা করে জানার চেষ্টা করব। ঠিক আছে? এবং আপনাদের সামনে দিন যে ক্লাসটা নিব, সেখানে বেগিং কিভাবে রান করে, বুস্টিং কিভাবে কাজ করে, ভোটিং কিভাবে কাজ করে, আমরা সবগুলোই দেখবো। ঠিক আছে? এবং এই ইনসেম্বল টেকনিক আমাদের ক্লাসিফিকেশনে ইউজ হয়, আবার রিগ্রেশনে ইউজ হয়। সোজা কথা, ইনসেম্বল টেকনিক মানেই হচ্ছে মাল্টিপল মডেলকে, মাল্টিপল অ্যালগোরিদমকে আমরা মিক্সড করে রান করব। ঠিক আছে? বেগিং একটা ওয়ে, বুস্টিং একটা ওয়ে, ভোটিং একটা ওয়ে। এইটা হচ্ছে বেগিং টেকনিক। বেগিংটা কি, খেয়াল করেন, এই ফিগারটা একটু মাথায় রাখেন। বেগিং টেকনিকটা হচ্ছে, আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করি, দেখেন, M1, M2, M3, Mn, এগুলা হচ্ছে মডেলের নাম। দেখেন, এই মডেলের নাম হচ্ছে নেইভ বায়াস, ফর এক্সাম্পল, এর একটা এক্সাম্পল। এটা হচ্ছে ডিটি, মানে ডিসিশন ট্রি, মানে হচ্ছে কার্ট। এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এলআর। আমি এইভাবে কিন্তু আপনার যতগুলা মডেল আপনি দিতে পারেন। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে ফুল ডেটা সেট। এই ডেটা সেটটাকে আমরা কিছু ভাগে ভাগ করলাম। এখানে দেখেন, ডেটা সেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডি দিয়ে। আর ডি, সিঙ্গেল বার, ডাবল বার, ট্রিপল বার, এটা মানে হচ্ছে যে এই পুরো ডেটা সেটকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু ক্রস ভ্যালিডেশন না, এটা কিন্তু ফোল্ডিং না, বি কেয়ারফুল। এখানে পুরো ডেটা সেটকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, ধরেন 10 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কতগুলো টুকরা হবে? এই স্মল টুকরা হবে 10টা, ছোট ডি আর একটা ক্যাপিটাল ডি, এই 10টা মিলে একটা ডি। তাহলে দেখেন, এখানে লেখা আছে এই ডিটা হচ্ছে ডি এর সেট, মানে সাবসেট। এই সবগুলাকে যুক্ত করলে বড় ডেটা পাওয়া যাবে, মানে ডেটা সেটটাকে ভেঙে ফেলা হয়েছে। ধরেন এই ডেটা সেটে 1 লাখ ডাটা আছে, আমি 10 ভাগ করলে আমার 10,000 করে ডাটা আসবে। এইটাতে 10,000, 10,000, 10,000, 10,000, 10,000, এইভাবে 10,000 করে ডাটা আসবে। এখন এই মডেলে, নেইভ বায়াসে, আমি এখান থেকে একটা মডেলের মানে একটা ফ্র্যাগমেন্টেড ডাটা দিলাম, মানে 10,000 দিলাম। M2-তে 10,000 দিলাম, M3-তে 10,000 দিলাম, এনে এভাবে আমি কিন্তু আমার যতগুলা মডেল, সবগুলা মডেলে আমি এখান থেকে ফ্র্যাগমেন্টেড ডাটা দিলাম। একে কিছু দিলাম, একে কিছু দিলাম, একে কিছু দিলাম, ওকে কিছু দিলাম। ওকে, কাউকে কিন্তু পুরোটা দিই নাই। তো এই চারটাই দেওয়ার পর নেইভ বায়াস তো একটা রেজাল্ট দিবে, ডিসিশন ট্রি একটা রেজাল্ট দিবে, লজিস্টিক রিগ্রেশন একটা রেজাল্ট দিবে, এরকম অ্যালগোরিদম গুলো একটা রেজাল্ট দিবে। এই রেজাল্ট গুলা, এই যে দেখেন, এই রেজাল্ট গুলা যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসি গুলার মিন বের করে আমরা যদি এভারেজ বের করে যে রেজাল্টটা পাবো, এটা হচ্ছে ট্রেনিং এর রেজাল্ট। আমাদের যে অ্যালগোরিদম আমরা দেখছি, এই অ্যালগোরিদমে সবসময় দুইটা পার্ট দেখছি, একটা ট্রেনিং, একটা হচ্ছে টেস্টিং। তো ট্রেনিং এর পার্ট, যেটা ট্রেনিং এর কাজ হচ্ছে আমাদের এখানে পুরো ডেটা সেটকে ভাগ করে এক একটা ভাগকে আমি এক একটা মডেলে দিয়ে যে রেজাল্টটা পাইলাম, সেই রেজাল্টের যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসির যে মিন, সেই ভ্যালুটা আমি বের করে রাখলাম। এটা হলো ট্রেনিং। টেস্টিং এর সময় কি হবে? যদি ক্লাসিফিকেশন হয়, এটা আমরা কিভাবে করতে পারি? ক্লাসিফিকেশনে করতে পারি, রিগ্রেশনে করতে পারি, তাই না? তো ক্লাসিফিকেশনের জন্য আমরা ট্রেনিং করে ধরেন রাখলাম। ক্লাসিফিকেশনের টেস্টিং কি হবে? ধরেন একটা আননোন প্যাটার্ন আসলো, যেমন এই পুরো ডেটা সেটের একটা পার্ট কিন্তু এই যে টেস্টিং এর জন্য রাখা, এটা টেস্টিং এর জন্য রাখা। এই একটা ডাটাকেই আমরা ট্রেনিং এর সময় কিন্তু পুরো ডেটা সেটকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একটা ভাগকে এক একটা মডেলে দিয়েছি। কিন্তু টেস্টিং এর সময় তো একটা ছোট মডেল আসবে, সরি, একটা ডেটা সেট আসবে, ওটারই একটা অংশ, বা নতুন কিছু আসতে পারে, সেটা সব জায়গাতেই পাঠাবো, মডেল ওয়ানে, মডেল টুতে, মডেল থ্রিতে, এভাবে এই একটা ডাটা সেটই আমরা হচ্ছে সবগুলা মডেলে পাঠাবো। পাঠানোর পর এই একটা রেজাল্ট দিবে।
আমি ধরে নিলাম এটা বাইনারি ক্লাস। তো বাইনারির ক্ষেত্রে কি হবে, আইদার জিরো হতে পারে, রেড কালার গুলো খেয়াল করেন, বাইনারি ক্লাসের জন্য এটা জিরো হতে পারে, এটা ধরলাম জিরো, এটা জিরো, এটা ওয়ান। তাহলে এই চারটা আমি ধরে নিলাম এখানে চারটা মডেল রান করা হয়েছে। তাহলে চারটার মধ্যে এখানে বলা হচ্ছে মেজরিটি ভোট, ভোটিং টেকনিক। আমরা কি হয়, নর্মাল ইলেকশনে কি হয়, যে মেজরিটি ভোট পায় সে উইন করে। তাহলে এখানে দেখা যাচ্ছে জিরো গ্রুপ মেজরিটি ভোট পেয়েছে, তাহলে আউটপুট জিরো ক্লাসের হবে। দিস ইজ ক্লাসিফিকেশন। এটা কি বোঝা গেছে? ক্লাসিফিকেশনের সময় আমরা পুরো ডেটা সেটের ভাগগুলাকে নিয়ে ছোট ছোট অংশ করে প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা করে দিয়ে মিন অ্যাকুরেসি বের করে ট্রেনিং এর অ্যাকুরেসিটা দেখতে পাবো। টেস্টিং এর জন্য আমরা যেটাকে যে টেস্ট করতে চাই সেটা প্রত্যেকটা মডেলে দিয়ে প্রত্যেকটারই একটা করে রেজাল্ট বের হবে, আইদার ইট ইজ ওয়ান অর জিরো, সিন্স ইট ইজ বাইনারি ক্লাসিফিকেশন। তারপরে যার ভোট বেশি সেটা হচ্ছে সেই টাইপের। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে বলেন। কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? হ্যালো, কথা বলেন। না স্যার। ঠিক আছে, বুঝছেন এটা? জি স্যার। এটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য। রিগ্রেশনের জন্য কি হবে দেখেন, ক্লাসিফিকেশনের জন্য যেমন আমরা মিন অ্যাকুরেসি বের করলাম, রিগ্রেশনের জন্য আমরা তো মিন অ্যাকুরেসি বের করবো না, আমরা হচ্ছে মিন ইরর বের করব, ওই যে স্কোয়ার্ড মিন ইরর, একই সেম। রিগ্রেশনের ট্রেনিং হচ্ছে পুরো ডেটা সেটকে আমরা ছোট ছোট অংশে ভাগ করব, প্রত্যেকটা আলাদা আলাদা মডেলে দিব, দেওয়ার পরে মিন ইরর বের করব, স্কোয়ার্ড ইরর বা অ্যাবসোলিউট ইরর বের করে আমরা রেজাল্টটা দেখব। এরপরে টেস্টিং এর সময় একটা যে নতুন সেট আসবে সেই সেটটাকে প্রত্যেকটা মডেলে দিয়ে প্রত্যেকটা মডেলের যে ইরোর, প্রত্যেকটা মডেল থেকেও তো ইরোর পাবো তাই না রিগ্রেশনের সময়, সেই ইরোরের যে এভারেজ ভ্যালু ওইটাই হচ্ছে রিগ্রেশনের ভ্যালু। বোঝা গেছে? ক্লাসিফিকেশনের সময় ভোটিং আর রিগ্রেশনের সময় ইরোরের এভারেজ ভ্যালু দিয়ে আমরা কাজগুলো করব। এটাই হচ্ছে বেগিং টেকনিকের বেসিক। বেগিং এর অনেকগুলো টেকনিক আছে, কিন্তু এইটা হচ্ছে বেসিক। বেগিং এর ক্ষেত্রে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করি এবং এভাবে রিগ্রেশন করি। ক্লাসিফিকেশনের সময় মেজরিটি ভোট ইউজ করি, বা সরি, হ্যাঁ মেজরিটি ভোট বা ভোটিং যেটাই হোক আপনি ইউজ করেন। আর এখানে হচ্ছে রিগ্রেশনের সময় আমরা এভারেজ এরর ভ্যালুটা নিই, নিয়ে আমরা কাজ করি। বলেন এইটা নিয়ে বুঝতে কারো প্রবলেম থাকলে, এই জিনিসগুলো এখানে লেখা আছে এই 3 পেজের, বিশেষ করে এটাতে 2 পেজে বেগিং ইনসেম্বল টেকনিকে। কোনো কোয়েরি আছে? নাই? কেউ রেসপন্স করছেন না, বিষয় কি? শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত নাই স্যার কারো। আচ্ছা, ওকে, গুড। এরপরে দেখেন, আমরা আসবো এবার বুস্টিং। আমরা কিন্তু বলেছি 3 ধরনের টেকনিক, একটা হচ্ছে বেগিং, একটা হচ্ছে বুস্টিং, একটা হচ্ছে ভোটিং। বুস্টিংটা কি? বেগিং তো বললাম। বেগিং কিন্তু দেখেন, বেগিং এ ছিল কি, আমার অনেকগুলো মডেল আছে, পুরো ডেটা সেটকে ভাগ করে একটা একটা করে ভাগ আমি এক এক মডেলকে দিচ্ছি, রেজাল্ট বের করছি। কিন্তু বুস্টিং এ কনসেপ্ট আলাদা। বুস্টিং এ পুরো ট্রেনিং এর ডেটা সেট, এখানে কোনো ভাগ হবে না, পুরো ট্রেনিং এর ডেটা সেট একটা মডেলে দিলাম। এটা কিন্তু মডেল, মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল এন, পুরো ট্রেনিং এর ডেটা সেট একটা মডেলকে দিলাম। সেই মডেলের, এই মডেল এর মধ্যে থেকে যেগুলাকে ঠিক মতো চিনতে পারি নাই, মানে যে কি দেখেন তো, রংলি প্রিডিক্টেড ডাটা, এ কি করবে, আমাদের ওই যে ট্রু পজিটিভ রেট, ট্রু নেগেটিভ রেট, সেগুলো তো মনে আছে তাই না? ফলস পজিটিভ রেট, ফলস নেগেটিভ রেট, আশা করছি মনে আছে। তো একটা ক্লাসিফায়ার যখন ঠিক মতো চিনতে পারে না, সেটা কি হয়, ফলস পজিটিভ রেট তাহলে ফলস নেগেটিভ রেট, আমরা যেগুলা ফলসলি পজিটিভ সে করে অথবা ফলসলি নেগেটিভ করে সেগুলাকে মার্ক করি, তাই তো? এগুলা কিন্তু আসলে সে চিনতে পারে নাই, প্রেডিকশনে গন্ডগোল, ভুল। তো ধরেন আপনি ট্রেনিং এর সব ডাটা এই মডেলে দিলেন, এই মডেল চিনতে পারে নাই যেগুলাকে, যেগুলাকে রংলি ক্লাসিফাই করেছে, প্রেডিকশন রং, শুধু সেগুলাই আপনার
আরেকটা মডিউলে যাবে, মানে আরেকটা মডেলে যাবে। সবগুলা ডাটা দিলেন, দেওয়ার পরে এই মডেল যেগুলাকে সাকসেসফুলি করতে পারলো সেগুলা ওকে, অসুবিধা নাই। কিন্তু যেগুলা সাকসেসফুলি করতে পারে নাই, যেগুলা রংলি প্রিডিক্ট করেছে, সেগুলা পরের মডিউলে যাবে। পরের মডিউল যেগুলা সাকসেসফুলি প্রিডিক্ট করেছে ঠিক আছে, যেগুলা সাকসেসফুল করতে পারে নাই, রংলি প্রিডিক্ট করেছে, পরের মডিউলে যাবে। এভাবে চলতে থাকবে, আপনি যতক্ষণ চালাবেন চলবে। এটা দুই ভাবে থামতে পারে, এক হচ্ছে যে কতবার আপনি এই মডেল গুলাই চালাবেন সেটা একটা হতে পারে, আরেকটা হচ্ছে ইরর কত পর্যন্ত রাখবেন। এখানে দেখেন, আগেরটা ছিল কিন্তু প্যারালাল, দিচ্ছেন সবগুলো মিলিয়ে রেজাল্ট তৈরি হচ্ছে। এখানে কিন্তু এটা সিরিয়াল, একটা মডেলে যাচ্ছে, এই মডেল যেগুলাকে প্রিন্ট করতে পারছে না পরের মডেলে দিচ্ছে, এই মডেল যেগুলাকে প্রিন্ট করতে পারছে না পরের মডেলকে দিচ্ছে, এই মডেল যেগুলাকে প্রিন্ট করতে পারছে না পরের মডেলকে দিচ্ছে। এই মডেলগুলা কিন্তু আসলে উইক লার্নার বলা হয়, কেননা আসলে এইখানে খুব স্ট্রং ক্লাসিফায়ার ইউজ করা হয় না, একটু দুর্বল লেভেলের ক্লাসিফায়ার ইউজ করা হয়, মানে কম ডেপথের ক্লাসিফায়ার ইউজ করা হয়। তো এই জন্য এটাকে বলা হয় উইক লার্নার। এবং প্রথমে একজনকে দেওয়ার পরে যেগুলা রংলি ক্লাসিফাই করছে পরের মডেলে যাচ্ছে, ও রংলি ক্লাসিফাই করলে পরের মডেলে যাচ্ছে। এভাবে চলবে আপনার যতক্ষণ পর্যন্ত না আপনি ইরোর কতদূর পর্যন্ত থাকবে সেটা ঠিক করছেন, অথবা আপনি হচ্ছে কতগুলা মডেল চালাবেন সেটা ঠিক করছেন। ওকে, যেমন আপনি 10টা মডেল যদি চালান, তাহলে এখানে 10টা থাকবে। প্রথমটা যেগুলা পারলো সেগুলা করলো, যেগুলা পারলো না সেকেন্ডটাই পাঠালো, সেকেন্ডটা যেগুলা পারলো করলো, যেগুলা পারলো না থার্ডটাই পাঠালো, থার্ডটাই যেগুলা পারলো করলো, যেগুলা পারলো না ফোর্থটাই পাঠালো। এবার 10 পর্যন্ত যাবে। এটা হতে পারে, একটা হতে পারে ইরো। ঠিক আছে, এইখানে আর একটু ডিটেলস দেওয়া আছে, একটু খেয়াল করেন এটা। স্যার দুইটা অ্যারো এক মানে দ্বারা কি বুঝাইছে স্যার, একটা অ্যারো দিয়ে কি কোনো সব কিছুই বোড়ায় নাই, একই। মানে একই? এখান থেকে এখানে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, রংলি যাচ্ছে, একটা না দিলেও হইতো। আচ্ছা আচ্ছা। মাঝের এরোটা কেটে দেওয়াই ভালো, এগুলো আসলে এটা 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 মিসলিড করছে আপনাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা এইটা খেয়াল করেন, এটা একটু রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধরেন এটা হচ্ছে মডেল 1, মডেল 2, মডেল 3, তিনটা মডেল ইউজ করা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার ডেটা সেট। ডেটা সেট অবজারভেশন হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত, পুরোটা একে দিয়ে দেওয়া হলো ফার্স্ট মডেলকে। এই যে ট্রেন 1 থেকে 18। হ্যাঁ, এটা দেখেন, 1 থেকে 18 এই স্যাম্পল গুলা এখানে দেওয়া হলো। এর সবগুলাকেই সাকসেসফুলি ক্লাসিফাই করেছে, এক্সেপ্ট এই যে ইনকারেক্টলি ক্লাসিফাইড 7, 8, 9, 10, এই কটাকে পারে নাই। তাহলে এই এই মডেলে আমি কি দেবো? 7, 8, 9, 10 দেবো, তাই তো? 7, 8, 9, 10 দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে 16, 17, 18। এখন আপনার মাথায় আসতে পারে, আমি দিলাম 7, 8, 9, 10, সে 16, 17, 18 কোথায় থেকে পাইলো? এটা একটু ওয়েট করতে হবে, আমরা পরের এক্সাম্পলটা যখন যাবো রিয়েলি, তখন এটা বুঝতে পারবেন, এটা এখানে বোঝানো যাবে না। 7, 8, 9, 10 করতে যে সে এগুলা পেয়েছে, কিন্তু এগুলা আবার পাই নাই, এখানে ঝামেলা হয়ে গেছে। কিভাবে? আমরা যখন হচ্ছে অ্যাডাবুস্ট বুস্টিং অ্যালগোরিদম দেখবো তখন ক্লিয়ার হবে, একটু পরেই দেখাবো। এটা আপাতত মাথায় রাখেন, এটা কিভাবে হলো। এইভাবে কিন্তু যেটা আপনি মনে রাখেন এখন সেটা হলো, পুরো ডেটা সেট দিব, যেটা রংলি ক্লাসিফাই করেছে পরেরটাই যাবে, এর মধ্যে যেগুলো রংলি করেছে তার পরেরটাই যাবে। এভাবে চলতে থাকবে। এই যে দিস প্রসেস উইল কন্টিনিউ অ্যাজ উই ওয়ান্ট, আমরা যতক্ষণ পর্যন্ত যেতে চাই যেতে পারি। যেমন এখানে পুরোটা দেওয়ার পরে 7, 8, 9, 10 পারে নাই, একে দিয়েছি 7, 8, 9, 10। এখানে এ পারে নাই 16, 17, 18, একে দেওয়া হচ্ছে 16, 17, 18। এভাবে চলতে থাকবে। দিস ইজ কল্ড বুস্টিং। এই দুইটা ফিগার মাথা থেকে মানে ছাড়া যাবে না। বেগিং এর জন্য হচ্ছে এরকম, যে এর কনসেপ্ট কি হচ্ছে মাল্টিপল মডেল, মানে মাল্টিপল অ্যালগোরিদম। গতদিন পর্যন্ত যেগুলো দেখিয়েছি সব ইউনি মডেল, সিঙ্গেল অ্যালগোরিদম, কিন্তু আজকে যেটা বলছি সেটা হচ্ছে মাল্টি মডেল। ঠিক আছে, মাল্টিপল অ্যালগোরিদম, মাল্টিপল মডেল। তো এখানে বেগিং এর জন্য আপনার এই মডেল গুলা প্যারালালি কাজ করে, বুঝতেই পারছেন, প্যারালাল। এবং ডেটা সেটও কিন্তু পার্শিয়ালি কাজ করছে, রেজাল্ট এইভাবে ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু বুস্টিং এর জন্য কি হচ্ছে? বুস্টিং এর জন্য এটা সিরিয়াল কাজ করছে, একটাই কাজ না হলে পরেরটাই, পরেরটাই যা হচ্ছে না পরেরটাই, এইভাবে চলবে, সিরিয়ালি পাস করে করে যাবে। এন্ড দিস ইজ দ্য এক্সাম্পল। এটা কি ক্লিয়ার, এই দুটা জিনিস? জি স্যার।
আচ্ছা, আমি এক কাজ করি তাহলে, এখানে আমরা বেগিং এর ফিগারটা কিছুটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মতো, কিন্তু অ্যাকচুয়ালি তো মনে হয় না। না না না, নিউরাল নেটওয়ার্ক না, এটা নিউরাল নেটওয়ার্ক আশেপাশেও নাই, এটা মানে সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা। নিউরাল এই ফিগার দেখে মনে হচ্ছে, মনে ফিগার দেখে এটা তো নোড না। হ্যাঁ আপনি যদি আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, নোড না কিন্তু সম্পূর্ণ আলাদা, এটার সাথে মিলানোর কোনো সুযোগ নাই, এগুলো হ্যাঁ। আলাদা আলাদা মডেল স্যার, তাই না? হ্যাঁ, আলাদা আলাদা মডেল, খবরদার মিলাতে চেন না, সব গ্যাঞ্জাম পেয়ে যাবে। আমি নিউরাল নেটওয়ার্ক যখন পড়াবো তখন নিউরাল নেটওয়ার্কে তো আসেই নাই। 25, 26, 27। আমি এই 4টা পেজ একটু আপনাদের দিয়ে দিই, একটু দেখেন, ঠিক আছে? একটু ঠিক নিজেরা আছে দেখেন, স্যার। তারপরে আমরা অ্যালগরিদমে ঢুকবো। দেখেছেন? জি স্যার, দেখছি। স্যার এই যে আমাদের ব্যাগিং, যেটা ব্যাগিং এ যে ভোটিং সিস্টেমটা হচ্ছে, এটা কি মানে ম্যাক্সিমাম যেদিকে নির্দেশ করবে ওইটা উইনার হবে, এটা এটা বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, ধরেন 4টা যদি মডেল থাকে, জি স্যার। তাহলে 3জন জিরোর দিকে, একজন ওয়ানের দিকে, তাহলে জিরো উইনার হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আর কোনো কোয়েরি কারো নাই? ওকে, আমরা তাহলে এবার সামনের দিকে যাই। দেখেন, আমরা বেগিং দেখলাম, বুস্টিং দেখলাম, ভোটিং তো আমরা যে 3টা টেকনিকের কথা বললাম, বেগিং, বুস্টিং, ভোটিং। ভোটিং তো বুঝতেই পারছেন, ভোটিং তো ইজি, এখনই যিনি বললেন যে আমরা মাল্টিপল মডেল ইউজ করলে যেদিকে বেশি ভোট পড়বে সে উইন করবে। কারণ কনসেপ্ট হচ্ছে বেগিং, বুস্টিং। তো বেগিং এর কনসেপ্টও বলেছি এটা, বুমিং বুস্টিং এর কনসেপ্টও বলেছি এটা। এখন যেটা করব সেটা হচ্ছে বেগিং এর একটা এক্সাম্পল দিব, খুব পপুলার এক্সাম্পল, খুব পপুলার অ্যালগোরিদম র্যান্ডম ফরেস্ট, নাম শুনে থাকবেন। আর বুস্টিং এর অ্যাডাবুস্ট, এই বুস্টিং অ্যালগোরিদম দুইটা দেখাবো, একটা বেগিং এর, একটা বুস্টিং এর। এবং এই দুইটার কোড গুলা হচ্ছে সামনে দিন দেখাবো, আজকে শুধু থিওরি। এইটা হচ্ছে দেখেন র্যান্ডম ফরেস্ট বেগিং এনসেম্বল টেকনিক, মানে এটা বেগিং এর প্রথমটা। তো বেগিংটা আসলে কি ভাবে কাজ করে, র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে সেটা একটু দেখি। দেখেন, এখানে হচ্ছে ও ও বি বলা হয়, এটা হচ্ছে আউট অফ ব্যাগ। এটা কেন বলা হয়? এই ডেটা সেট এর যখন আপনি এই ডেটা সেটটা নিয়ে কাজ করছেন, এই ডেটা সেটের একটা পোর্শন ভ্যালিডেশনের জন্য ইউজ করা হয়। আপনাদেরকে বলেছিলাম সম্ভবত এর আগে কোন এক সময় যে আমাদের পুরো ডেটা সেটের, দেখাই এটা মানে বুঝতে পারবেন না। ওই আমাদের এই পুরো ডেটা সেট যদি, আচ্ছা এটা বের করার দরকার ছিল না তো তখন করেছি। ধরেন আমাদের এটা হলো পুরো ডেটা সেট, পুরো ডেটা সেটের এই অংশটা হচ্ছে ট্রেনিং, বলেছিলাম। এই অংশটা হচ্ছে ভ্যালিডেশন, এই অংশটা হচ্ছে টেস্টিং। আমরা যদি এভাবে দেখি, ট্রেনিং, ট্রেনিং যেটা, এটা হলো ভ্যালিডেশন ডেটা, এই অংশটুকু। আর এই অংশটুকু হচ্ছে টেস্ট ডেটা। আসলে হলো কি, এটা হলো যে যে অ্যালগোরিদমটা আপনি ইউজ করছেন সেটাকে তো আপনি লার্ন করানোর জন্য ট্রেনিং ডেটা ইউজ করবেন, ওকে। ভ্যালিডেশনটা কি? আচ্ছা, টেস্টটাকে বলে দিই। ট্রেনিং দিয়ে তো আপনি লার্ন করাবেন, টেস্ট দিয়ে হচ্ছে টেস্ট করাবেন, ওকে। ভ্যালিডেশনটা কি? আপনি যখন লার্নিং করাচ্ছেন, লার্নিং এর আউটপুটটা আসলেই কতখানি কারেক্ট হচ্ছে সেটা চেক করার জন্য ভ্যালিডেশন ডেটা কাজ করে। আপনি এটা দিয়েই লার্ন করাবেন, কিন্তু লার্নিং এর সময়ই আপনি টেস্ট করবেন ভ্যালিডেশন ডাটা দিয়ে, যেন আপনার ফাইনালি টেস্টের আগে আপনি কত পার্সেন্ট এফিসিয়েন্সি পাচ্ছেন আপনি ট্রেনিং এর সময় যেন বুঝতে পারেন। এই কনসেপ্টটাই ইউজ করা হয় হচ্ছে আপনার এইখানে, এটা বলেছিলাম এটা। এইটা হচ্ছে এই যে র্যান্ডম ফরেস্ট ইউজ করা হয়, সব ক্ষেত্রে ইউজ করা হয় না, কিন্তু র্যান্ডম ফরেস্ট ইউজ করা হয়।
এবং এইটাকেই বলা হচ্ছে ও ও বি, আউট অফ ব্যাগ। আউট অফ ব্যাগের কনসেপ্ট হচ্ছে এই পুরো ডেটা সেটের মধ্যে একটা পোর্শনকে ব্যাগ থেকে বের করে দেওয়া, যেন আমরা এটা দিয়ে ভ্যালিডেট করতে পারি, এখানকার অ্যালগোরিদমের ইফিসিয়েন্সি ভ্যালিডেট করতে পারি। ওই জন্য এটা হচ্ছে বলা হয় ও ও বি, এই যে রেড কালার দিয়ে মার্ক করা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে র্যান্ডম ফরেস্টের টেকনিক। দেখেন এটা কিন্তু পুরোপুরি বেকিং এর ফিগার, প্যারালালি আমরা কাজ করছি। তবে র্যান্ডম ফরেস্টে যেটা হয় সেটা হচ্ছে এখানে মডেল গুলা সব হচ্ছে ডিসিশন ট্রি ইউজ করা হয়, মানে কার্টের মডেল। আমরা ওখানে কি দেখলাম, আমরা ওখানে দেখলাম যে হচ্ছে আমরা যে কোনো মডেল ইউজ করতে পারি, পারিও, সমস্যা নাই। আমরা কিন্তু যে কোনো মডেল ইউজ করতে পারি। এখানে বললাম যে প্রথমে নেই বায়াস, ডিটি, লজিস্টিক রিগ্রেশন, এরকম। কিন্তু আমরা এই জায়গায় র্যান্ডম ফরেস্ট যখন ইউজ করছি, এখানে কিন্তু আমরা সবগুলাই ডিসিশন ট্রি ইউজ করবো, ডিটি। অন্য কোনো মডেল ইউজ করা যাবে না ফর ডিসিশন র্যান্ডম ফরেস্ট। এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এখানে খেয়াল করেন, আমাদের যে পুরো ডেটা সেট, এই ডেটা সেটটাকে আমরা কি করব, পার্শিয়ালি ভাগ করে করে একটা পোর্শন এই ডিটি কে দিব, আরেকটা পোর্শন এই ডিটি কে দিব, আরেকটা পোর্শন এই ডিটি কে দিব, আরেকটা পোর্শন এই ডিটি কে দিব, তাই তো? এটাকে বলা হচ্ছে রো স্যাম্পলিং। রো স্যাম্পলিং মানে হচ্ছে এখানকার কিছু পোর্শন, এখানে তো ধরেন আপনার 10,000 রো আছে, তো এখানকার ধরেন যে আপনি 2,000 রোকে এখানে দিলেন, 2,000 কে এখানে দিলেন, 2,000 কে এখানে দিলেন, 2,000 কে এখানে দিলেন, আর 2,000 আপনি ভ্যালিডেশনের জন্য রেখেছেন। এটাকে বলা হচ্ছে রো স্যাম্পলিং। এবং এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে আর এস দিয়ে, আর এস, আর এস, এবং এটাকে এখানে ডি বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আরেকটা হচ্ছে ফিচার স্যাম্পলিং। হোয়াট ইজ ফিচার স্যাম্পলিং? আমরা এখানে ধরে নিলাম যে 4টা ফিচার আছে, যেমন আমরা পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস যেটা, সেটা 8টা ফিচার ইনপুট হিসেবে রেখেছিলাম, তাই না? ব্লাড প্রেশার, তারপরে আপনার হচ্ছে পালস, প্রেগনেন্সি, এগুলো বেশ কিছু ছিল। এখানে ধরলাম 4টা ফিচার। এখন এই যে এইখানে আমরা 2,000 স্যাম্পল দিলাম, এই প্রথমটার জন্য হয়তো আমরা 4টা ফিচার দিইনি, 3টা দিয়েছি, এই 4টার মধ্যে যে কোনো 3টা। দ্বিতীয়টার ক্ষেত্রে অন্য 3টা দিয়েছি, এখানে যেমন একটা বাদ দিয়েছিলাম, ওইটা ঢুকিয়েছি, যেটা ছিল সেটা বাদ দিয়েছি। মানে এখানে যেমন আমরা হচ্ছে কিছু স্যাম্পলকে এখানে দিলাম, কিছু স্যাম্পলকে এখানে দিলাম, কিছু স্যাম্পলকে এখানে দিলাম, কিছু স্যাম্পলকে এখানে দিলাম, ঠিক একইভাবে কিছু ফিচারকে এখানে দিলাম, কিছু ফিচারকে এখানে দিলাম, কিছু ফিচারকে এখানে দিলাম, কিছু ফিচারকে এখানে দিলাম। এটা কি বোঝা গেল? দিস ইজ কল্ড রো স্যাম্পলিং অ্যান্ড ফিচার স্যাম্পলিং। এই রো মানে ডেটার যে অবজারভেশন, সেটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভাগগুলাকে, আর ফিচার গুলাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এম দিয়ে। প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা এম বার, সিঙ্গেল বার, ডাবল বার, এরকম। আর ডি বার এটা হচ্ছে এক একটা পোর্শন। তাহলে একটা হচ্ছে রো স্যাম্পলিং, একটা হচ্ছে ফিচার স্যাম্পলিং। বলেন এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্যার এগুলো কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে না কম বেশি হতে পারে? সাধারণত ইকুয়ালি হয়, সাধারণত হয়, তবে আনইকুয়ালও হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে চাচ্ছেন তার উপরে। যেমন এখানে ধরলাম 10,000 ডেটা, তার মধ্যে আপনি একটা পোর্শন যদি বের করে রাখেন 20%, তাহলে বাকি যেটা থাকলো ওটার মধ্যে মোটামুটি ইকুয়ালি করা হয়। তবে আনইকুয়াল যে করা যাবে না তা না, আনইকুয়ালও করা যায়, ওটা স্পেশাল কেসের জন্য। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে ডেটা সেট গুলোকে ভাগ করে দিলাম রো স্যাম্পলিং আর ফিচার স্যাম্পলিং এ। আমরা হচ্ছে এভাবে যেই যে ফিচার নিব সেই ফিচার গুলাকে আলাদা আলাদা করবো। সব ক্ষেত্রে সব ফিচার থাকবে না, ফিচারের চেঞ্জ আছে। কিরকম দেখাই, এটা এখানে দেওয়া আছে শেষে। যেমন দেখেন এইখানে, এটা দেখেন, এটা হলো স্যাম্পল ওয়ান। স্যাম্পল ওয়ান এর ক্ষেত্রে রো টু, রো ওয়ান, রো ফাইভ এটা নেওয়া হয়েছে। স্যাম্পল টু এর ক্ষেত্রে রো ফাইভ, রো টু, রো থ্রি এটা নেওয়া হয়েছে। স্যাম্পল থ্রি এর ক্ষেত্রে রো ওয়ান, রো থ্রি, রো ফাইভ নেওয়া হয়েছে। কিছু আবার ওভারল্যাপ হতে পারে। আর ফিচারের ক্ষেত্রে দেখেন, প্রথমটার জন্য 2, 4, 6, দ্বিতীয়টার জন্য 1, 3, 5, তৃতীয়টার জন্য 7, 8, 9, এভাবে আমরা কিন্তু করতে পারি। এখন এইখানে যেটা বিষয় সেটা হলো ওভারল্যাপ হতে পারে কিছু পোর্শন। যেমন এখানে 2,000 ডাটার কথা বললাম, 2,000 স্যাম্পল, এই 2,000-এর কিছু অংশ ধরলাম আমি 200, 10%, এখানে ঢোকানোর সময় ওভারল্যাপ হতে পারে। তবে সবগুলো ওভারল্যাপ হবে না, কিছু কিছু ওভারল্যাপ হতে পারে।
এগুলো ওভারল্যাপ কিছুটা করা হয় ইচ্ছা করে। আবার ফিচারও কোনো সময় ওভারল্যাপ করা হয়, যেমন এখানে হচ্ছে আপনার F1 F2 F3 দিলেন, এখানে F1 F3 F4 দিলেন, এখানে F2 F3 F4 দিলেন, এখানে হয়তো F2 F3 F4 দিলেন। বোঝা গেল? ওভারল্যাপ রোতেও হবে, ফিচারেও হবে, তবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, গোটাটা ওভারল্যাপ হবে। এ পর্যন্ত কি ক্লিয়ার, না কোনো কোয়েরি আছে আপনার? স্যার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে স্যার রো এর ডিসিশন প্রত্যেকটা ট্রি বলতে স্যার, ইন্ডিভিজুয়াল এন্টিটি গুলোকে কি ফিচার ধরা হচ্ছে? ফিচার তো এই যে F1 F2 F3 F4 এগুলো ফিচার। মানে তাহলে তো স্যার একটা রোর করেসপন্ডিং যতগুলা কলাম থাকতেছে সবগুলোই তো ফিচার না নাকি? হ্যাঁ, যতগুলো কলাম থাকছে সবই ফিচার, কিন্তু জি এখানে স্যার। 4টা ফিচার আছে মেইন ডেটা সেট, আমি এখানে 4টা দেবো না, 3টা দেবো। এখানে আচ্ছা 3টা আচ্ছা। দেবো, এখানে 3টা দেবো, এখানে হয়তো 2টা দিলাম। জি এইটা স্যার ঠিক আছে, মানে আমার অবজারভেশনও পার্শিয়ালি যাবে, আমার হচ্ছে পার্শিয়ালি এবং কোনো কোনো ক্ষেত্রে ওভারল্যাপ, আবার ফিচারও পার্শিয়ালি কোনো কোনো ক্ষেত্রে ওভারল্যাপ যাবে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ডিসিশন এখন ট্রি বলতে তাছাড়া, স্যার কোন হ্যাঁ, অ্যালগরিদমটাকে বোঝানো হচ্ছে স্যার? কার্ড বুঝছেন? স্যার? আরেকবার বলেন। ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি বলতে স্যার কোন অ্যালগরিদমটাকে বোঝানো হচ্ছে স্যার? কার্ড স্যার? কার্ট 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 আচ্ছা আচ্ছা। কার্ট হচ্ছে ডিসিশন ট্রি অ্যালগরিদম। এটা দেখেন, এখানে যেটা বলছিলাম, বাকি সব সেম, কোনো পার্থক্য নাই। যতটুকু পার্থক্য ছিল বললাম, বেগিং এটা হচ্ছে জেনারেল মডেল, বা জেনারেলি বেগিং এর জন্য এটা ইউজ হয়। র্যান্ডম ফরেস্টে যে ডিফারেন্সটা ছিল, এখানে মডেলগুলো সব এক হবে, ডিটি। আর এখানে শুধু আপনার অবজারভেশন পার্ট যাবে না, ফিচারেরও পার্ট যাবে, এটাই বললাম। বাকিটা আপনার এজ ইট ইজ, ট্রেনিং করবেন মিন অ্যাকুরেসি দিয়ে, তারপরে মেজরিটি ভোট দিয়ে আপনি বের করবেন রেজাল্টটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। এই যে মেজরিটি ভোট আর এভারেজিং করবেন এপাশে এসে। কি বোঝা গেল? এই জিনিসগুলো এখানে লেখা আছে, দেখবেন। এটা কি ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে এবার আসেন, এই যে ডেটা সেটের কথা যেটা বলছিলাম, ও ও বি, আউট অফ ব্যাগ, দেখেন কিভাবে ভাগটা হচ্ছে। এই হলো ডেটা সেট, ডেটা সেটের দুইটা পার্ট, ট্রেনিং পার্ট, টেস্টিং পার্ট। ট্রেনিং এরই একটা পোর্শন ট্রেনিং এর কাজে ইউজ হয়, আর একটা পোর্শন ভ্যালিডেশনের কাজে ইউজ হয়। সাধারণত যেটা হয়, 2/3 এই ট্রেনিং এর, 2/3 ট্রেনিং এর জন্য, 1/3 ভ্যালিডেশনের জন্য রেখে দেওয়া হয়, যেন এই ট্রেনিং এর ইফিসিয়েন্সিটাকে এখানেই চেক করে নেওয়া যায় রিয়েল টেস্টের আগে। ঠিক আছে, এই এই হচ্ছে মোটামুটি আপনার র্যান্ডম ফরেস্ট, এভাবেই চলে। আমরা কোডিং এর সময় একই জিনিস, ওই আগেরটাই, জেনারেল মডেলটাই, শুধু পার্থক্য হচ্ছে সবগুলা মডেল হবে ডিসিশন ট্রি, এবং এখানে রো স্যাম্পল করার সাথে সাথে ফিচারেরও স্যাম্পল করা যায়। মানে রো কতগুলা যাবে সেটা যেমন আপনি, মানে এখানে পার্শিয়ালি যাবে, ফিচারও পার্শিয়ালি যাবে। এখানে এই জিনিসগুলাই লেখা আছে, থামেন, এখানে দু একটা লাইন ইম্পর্টেন্ট থাকলে আমি একটু বলে নিই। এখানে আসলে কি হচ্ছে বলেন তো, এই যে এতক্ষণ ধরে আমরা বললাম, এখানে ঘটছেটা কি? এখানে আমরা এতগুলো ডিসিশন ট্রি কেন ইউজ করছি? এক একটা ডিসিশন ট্রিকে আমরা এক একটা পার্টের জন্য এক্সপার্ট করে তুলছি, যে এই ডেটা সেটের একটা পার্ট এই ডিসিশন ট্রি সামলাবে, এই ডেটা সেটের আরেকটা পার্ট এই ডিসিশন ট্রি সামলাবে, এই ডেটা সেটের আরেকটা পার্ট এই ডিসিশন ট্রি সামলাবে। মানে একজনকে কোনো লাইবিলিটি দেওয়া হচ্ছে না, এটা সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। এতে রেজাল্ট ভালো আসবে ডেফিনেটলি। আপনার এনসেম্বল টেকনিক, সেটা বেগিং হোক বা বুস্টিং হোক, নর্মালি আমাদের যে ইউনি মডেল গুলো ছিল তার থেকে ডেফিনেটলি ভালো রেজাল্ট আসবে, এটা আসাটাই স্বাভাবিক। যে একটা এক্সেপশনাল কেস হতে পারে, তবে সাধারণত এই এনসেম্বল টেকনিক গুলো ভালো কাজ করে। আমি কি বোঝাতে পারলাম? কোনো কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? এটাই হচ্ছে র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম, এভাবে কাজ করে। আমরা রান করবো অ্যালগোরিদম কালকে, মানে সামনের দিন। এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের মধ্যে?
আমি কি এটা দিয়ে দিব না এর পরেরটা শুরু করব? দেখবেন? দিয়ে দেন স্যার। দেখবেন তারপরে পরেরটা শুরু করবো, তাই তো? জি স্যার। ঠিক আছে, একটু দেখেন, দেখলেই ভালো, কেননা নাহলে সব একসাথে জ্যাম বেঁধে গেলে বুঝতে অসুবিধা। আমি এটা একটু দিয়ে দিই, এটা 5-7 মিনিট দেখেন, এর সময় লাগবে না। এর পরেরটা কিন্তু একটা পোস্ট, ওটা সময় লাগবে একটু। কোনো কোয়েরি বা এরকম কিছু নাই? আচ্ছা, না স্যার। ওকে। এইটা দেখেন, এটা বুস্টিং অ্যালগরিদম। এটা একটু বুঝতে হবে, বুঝতে একটু সময় লাগবে। এটা ভালো মতো দেখেন, আমি যতটা সহজভাবে বোঝানো যায় একটু বোঝানোর চেষ্টা করি। আমি ডেটা সেটটাকে কেটে নিই। এটা আমরা কাজের সুবিধা করার জন্য একটু একটা ইমেজে সেভ করে নিলাম, যেন আমাদের কাজটা সহজ হয়। এটাকে একটু আমরা ঠিক করে নিলাম। খেয়াল করুন, অ্যাডাবুস্ট অ্যালগোরিদম, এইটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে আসলে, কেননা ওই যেটা দেখলাম আমরা এখানে কিন্তু এই প্রসিডিউরটা পুরোটা দেখছি, কিন্তু এইখানে কিন্তু এটা ক্লিয়ার হয় নাই, কারণ এখানে গেল 7, 8, 9, 10, বের হলো 16, 17, 18, এটা একটা ক্লিয়ার হয় নাই। আর এটা দেখতে যেমন লাগছে, আসলে এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে হবে, এটা এভাবে এত সহজে বোঝানো যাবে না। আগেরটা সহজ ছিল, ওইটা আপনারা বুঝছেন, কিন্তু এইটা কিভাবে হচ্ছে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, এটা হলো অ্যাডাবুস্ট অ্যালগোরিদম, খুবই পপুলার অ্যালগোরিদম বুস্টিং এর জন্য। তো এইটা আমরা একটা ডেটা সেট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এই ডেটা সেটের ফিচার হচ্ছে এই যে F1, F2, F3 থেকে Fn পর্যন্ত। তো এখানে কি থাকবে, নর্মালি ফিচারের ভ্যালু থাকবে, তাই না? এখানে যে আপনি ইয়ে ধরতে পারেন, এটা প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের মতো ধরতে পারেন, ধরেন 8টা ফিচার ইনপুট আর একটা আউটপুট ফিচার। এটার ইয়েস নো হয়, ডায়াবেটিক আছে নাই, আছে নাই, এরকম। এখানে আমরা একটু সংক্ষেপে লিখছি, এটা প্যাটার্ন 1 এর জন্য কিছু ফিচার, প্যাটার্ন 2, প্যাটার্ন 3, প্যাটার্ন 4, প্যাটার্ন 5, প্যাটার্ন 6, প্যাটার্ন 7। এখানে 7টা ফিচার আছে, মানে 7টা অবজারভেশন আছে। সরি, 7টা ফিচার আছে, এটা বলা ভুল হলো। 7টা পার্সনের 7টা ডাটা আছে, মানে 7টা প্যাটার্ন, ডিফারেন্ট প্যাটার্ন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ফিচার। এগুলো হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউট। এটা কি ক্লিয়ার? এতটুকু বুঝতে কোনো অসুবিধা? আমাকে রেসপন্স করেন, না হলে আমি সামনে যেতে পারবো না, কারণ অ্যালগরিদমে ঝামেলা আছে। এ পর্যন্ত ক্লিয়ার ডেটা সেট নিয়ে? ওকে। এরপরে দেখেন, আমরা এখানে কিছু স্টেপ ইউজ করে কাজগুলো কিভাবে হচ্ছে সেটা দেখবো। 5-6টার মতো স্টেপ আছে। স্টেপ 1, ইনিশিয়াল ওয়েট। আমরা এটাকে একটু এখন প্যারালালি ইয়ে করে নিতে হবে। স্টেপ 1, ইনিশিয়াল ওয়েটস 1/রো। ইনিশিয়াল ওয়েট মানে এই যে এইটা আমাদের তো এই পর্যন্ত ছিল ডেটাবেস, তাই না? এই যে আমাদের এই পর্যন্ত হচ্ছে ছিল কি ডেটা সেট, এই পর্যন্ত হলে এগুলো হলো ডেটা সেট। তো ইনিশিয়াল ওয়েট আমরা বের করব এই ফর্মুলা অনুসারে, 1/রো। রো কটা আছে? 7টা। তাহলে এই যে এটা হবে প্রত্যেকটার জন্যই, প্যাটার্ন 1 এর জন্য আমার হচ্ছে একটু থামেন। প্যাটার্ন 1 এর জন্য ইনিশিয়াল ওয়েট হবে 1/7,
প্যাটার্ন 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য, সবার জন্য। এবং যদি আমি যোগ করি 7 হবে, মানে 1 থেকে 7 দিয়ে ভাগ হয়েছে, এই যে এই রুল অনুসারে। ঠিক আছে, এই লাইন মনে হয় বোঝা গেছে, এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন দেখেন এইখানে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই। এখানে যেটা বলা আছে, ইন অ্যাডাবুস্ট, প্রত্যেকটা লাইনে পড়তে হবে এটা। ইন অ্যাডাবুস্ট অল অফ দ্য ক্লাসিফায়ার ইজ ডিসিশন ট্রি। এর আগেও আমরা বেগিং ইনসেম্বলে দেখলাম যে প্রত্যেকটা ক্লাসিফায়ারে ছিল ডিটি। আমাদের অ্যাডাবুস্টেও প্রত্যেকটা ক্লাসিফায়ার ডিটি হবে। ওকে, এবং ক্লাসিফায়ার গুলো কিরকম ভাবে থাকবে, ক্লাসিফায়ার গুলো থাকবে হচ্ছে এইরকম: DT1, DT2, DT3, DT4। এটা কিন্তু প্যারালাল না, এটা কিন্তু সিরিয়াল। আমরা বলেছিলাম যে এখানে কিছু অবজারভেশন থাকবে, ডেটা সেট পুরোটা এখানে দিয়ে দিব। এই যেগুলা পারছে ওকে, যেগুলা পারবে না সেগুলো D2 কে দিবে, D2 যেগুলা পারবে না D3 কে দিবে, D3 যেগুলা পারবে না পরেরটাই দিবে। এভাবেই চলবে, তাই না? আমরা এভাবেই কিন্তু বলেছিলাম। তো ওইটাই আমরা আসছি, দেখেন। খেয়াল করেন তাহলে, যেটা ছিল ইন অ্যাডাবুস্ট অল অফ দ্য ক্লাসিফায়ার ইজ ডিসিশন ট্রি, এটা তো একটা কথা বললামই। নাও উই কনসিডার অর ক্যালকুলেট দ্য ইনফরমেশন গেইন অর গিনি ইন্ডেক্স। আমরা কার্টে কি করেছিলাম, গিনি ইন্ডেক্স বের করেছিলাম না? এখানেও কিন্তু গিনি ইন্ডেক্স বের করা হবে। টু সিলেক্ট দ্য ফিচার ফ্রম F1, F2, F10, Fn, উই উইল ক্রিয়েট স্টাব, STRUMP। স্টাব মানে কি? স্টাব মানে হচ্ছে সিঙ্গেল ডেপথের ডিসিশন ট্রি। দেখেন, আমরা এর আগে যে ডিসিশন ট্রিটা দেখেছিলাম গতদিন, সেটা কি ছিল? দেখেন, আমি কিন্তু কার্ট খুব ভালো মতো দেখিয়েছি। কার্টে যখন একটা ফিচার ছিল তখন তো একটাই ফিচারের ডিসিশন ট্রি, কিন্তু যখন আমরা একাধিক ফিচার নিয়ে দেখলাম, 4টা ফিচার নিয়ে দেখিয়েছিলাম ABCD, সেখানে একটা ডিসিশন ট্রি তৈরি করেছিলাম না, মনে আছে? তখন লেভেল হয়েছিল স্যার। হ্যাঁ, ওই যে প্রথমে হচ্ছে গিনি ইন্ডেক্স যার কম সেটা আগে, তারপরে গিনি ইন্ডেক্স যার তারপরে যেটা কম সেটা, এক্স্যাক্টলি। তারপরে গিনি ইন্ডেক্স যার কম সেটা, এভাবে কিন্তু আসছিল। কিন্তু এইখানে আপনার ডিসিশন ট্রি হবে, এটা যেমন ঠিক, এবং প্রত্যেকটা ডিসিশন ট্রির ডেপথ একটাই হবে, এক। এখানে কোনো মাল্টিপল ডিসিশন ট্রি একসাথে মার্জ হবে না। এটাই বলছে যে আপনার এই যে স্টাম ইউজ করতে হবে। স্টাম মানে হচ্ছে ওয়ান ডেপথ ডিসিশন ট্রি। দেখেন, একটাই ডেপথ F1। আমাদের যতগুলা ফিচার সবগুলোর জন্য একটা করে এই যে স্টাম। ঠিক আছে, ধরেন আমাদের যদি ফিচার থাকে 4টা, X1, X2, X3, X4, তাহলে হবে 4টা স্টাম। এখানে ফিচার যদি n হয় তাহলে n সংখ্যক হবে, যদি 100টা হয় তাহলে 100টা হবে। আমি কি ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তাহলে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা এখানে আমাদের অ্যাডাবুস্টে যে ডিসিশন ট্রি গুলো ইউজ করব সবার ডেপথ এক, এবং এক একটা ফিচার, এখানে যতগুলা ফিচার থাকবে আমার ডেটা সেটে যতগুলা ফিচার থাকবে, যে F1 থেকে Fn পর্যন্ত, ততগুলা কিন্তু আমার স্টাম্প হবে। এবং এখানে লেখা আছে সিন্স ইট ইজ ওয়ান, মানে লেভেল আর ডেপথ ওয়ান ডিসিশন ট্রি, ইট ইজ কল্ড উইক লার্নার। মানে সাধারণত কি হয়, আপনি যদি মাল্টিপল কন্ডিশন দিয়ে চেক করে একটা রেজাল্ট বের করেন, একটা ডিসিশন ট্রি অনেকগুলো ডেপথ হয়, তখন কি রেজাল্টটা আরো বেশি স্ট্রং হয়। কিন্তু এখানে একটা করেই হচ্ছে ফিচার, আপনি একটা চেক করে বলছেন ইয়েস অর নো, তার মানে এগুলা কিন্তু সব উইক লার্নার। কিন্তু যখন একসাথে সিরিয়ালি এটা পাস করে এইটা, এটা পাস করে এইটাই যখন আসবে, এরকম যখন পাস করে যাবে, তখন কিন্তু তারা স্ট্রং হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেন কথা হচ্ছে যে এখানে যতগুলা ফিচার থাকবে, আমরা আসি স্টেপ ওয়ানে, এখানে যতগুলা ফিচার থাকবে সবগুলা ফিচারের জন্য একটা ওয়ান ডেপথের ডিসিশন ট্রি হবে, যেটাকে আমরা বলছি স্টাম্প। এখন প্রত্যেকটা স্টাম্পের একটা করে তো গিনি ইন্ডেক্স আমরা বের করতে পারবো, তাই না?
তো যার গিনি ইন্ডেক্স কম সেই ডিসিশনটা নিয়ে ট্রি নিয়ে আমরা কাজ করব। আমরা ধরে নিলাম এখানে F1 এর গিনি ইন্ডেক্সটা কম, আমরা F1 এর গিনি ইন্ডেক্স নিয়ে কাজ করব। এখন স্টেপ 1 কি ক্লিয়ার? স্টেপ 1 এ যেটা করলাম 1 ভাগ টোটাল নাম্বার অফ রো, এখানে রো হচ্ছে 7টা, তাহলে আমাদের এটাই হবে ওয়েট, ইনিশিয়াল ওয়েট প্রত্যেকটা প্যাটার্নের। এই প্যাটার্নের ইনিশিয়াল ওয়েট হচ্ছে 1-এর 7, এই প্যাটার্নের 1-এর 7, এই প্যাটার্নের 1-এর 7, এইভাবে কিন্তু সবগুলার 1-এর 7 করে আসছে। এরপরে আমরা কি করব? আপডেট করব ওয়েট গুলাকে। কিভাবে? এর পরের স্টেপে আছে। ফার্স্ট স্টেপ কি ক্লিয়ার? কোনো কোয়েরি আছে আপনাদের? আচ্ছা আমি বলে যাই, কোনো কোয়েরি থাকলে বলেন। স্টেপ 2 আমরা বললাম যে আমরা হচ্ছে ওয়েট আপডেট করব। এই যে এখানে এটা তো হচ্ছে ইনিশিয়াল ওয়েট 1/7 সবার জন্য এক। এখানে হচ্ছে নিউ আপডেটেড ওয়েট, খেয়াল করেন এই যে লেখা আছে এখানে নিউ আপডেটেড ওয়েট, প্রত্যেকটার জন্য এক, কিন্তু এইটা আলাদা হয়ে গেছে। এটা কেন? এখানে দেখেন আমরা এই যে এইখানে আমরা কি করলাম, যতগুলো ফিচার আমি ধরে নিলাম এখানে ফিচার হচ্ছে 20টা, 20টা ফিচারের জন্য 20টা স্টাম্প তৈরি হয়েছে, মানে সিঙ্গেল ডেপথের ডিসিশন ট্রি তৈরি হয়েছে। এবং এই 20টা ডিসিশন ট্রির আমরা হচ্ছে গিনি ইন্ডেক্স বের করলাম, যার গিনি ইন্ডেক্স সব থেকে কম আমরা সেটা নিয়ে এখন কাজ করব। ওকে, ওই ডিসিশন ট্রি দিয়ে আপনি যখন এই 7টা ফিচার লার্ন করাচ্ছেন, আমরা ধরে নিলাম ফর এক্সাম্পল প্যাটার্ন 4 যেটা মানে এই অবজারভেশনটা 4 নম্বর প্যাটার্নটা মিসক্লাসিফাইড হয়েছে, অন্য সবগুলা ক্লাসিফাইড করেছে ঠিক মতো, কিন্তু 4 নম্বরটা মিসক্লাসিফাইড হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? এখানে যে 7টা ডিফারেন্ট প্যাটার্ন ছিল, এখানকার যেটা হচ্ছে গিনি ইন্ডেক্স কম সব থেকে, সেই কমালা গিনি ইন্ডেক্সের যে ট্রিটা ছিল সেই ডিটিটা দিয়ে আমরা এই 7টা প্যাটার্ন লার্ন করিয়ে দেখলাম যে আমাদের হচ্ছে প্যাটার্ন 4 যেটা, এইটা সে আসলে ক্লাসিফাই করতে পারছে না। আমরা কিন্তু অলরেডি এটা বলেছিলাম আপনাদের এইখানে যে আমাদের একটা মডেলে যখন দিব, যেটা ক্লাসিফাই করতে পারছে সেটা তো ঠিকই আছে, যেটা করতে পারছে না রংলি ক্লাসিফাইড করছে সেটা নিয়ে আমরা কাজ করব। এই যে এখানে দিয়েছিল 1 থেকে 18 পর্যন্ত ট্রেন, কিন্তু পারে নাই 7, 8, 9, 10। আমরা পরের ক্লাসিফায়ারে 7, 8, 9, 10 নিয়ে করব, বলেছিলাম তো। এইটাই এখানে বলছে আমাদের। এখানে হচ্ছে যেটার গিনি ইন্ডেক্স কম, সেই গিনি ইন্ডেক্স কমের ডিসিশন ট্রিকে আমরা যখন এইটা 7টা প্যাটার্ন দিয়ে লার্ন করলাম, 4 নম্বর প্যাটার্নটা লার্ন করতে পারে নাই ঠিক মতো, মিসক্লাসিফাইড করেছে। রেজাল্ট নো হওয়ার কথা ছিল, সে নো দেয় না, ইয়েস দিয়ে রাখছে। ক্লিয়ার? ওকে, এটা মিসক্লাসিফাইড হওয়ার কারণে এখন আমাদের ওয়েট আপডেট করতে হবে, কিন্তু এটা মিসক্লাসিফাইড হয়ে আছে। এখন এই যে নিউলি যে ওয়েট, এই ওয়েট গুলো আমরা কিভাবে আপডেট করলাম সেটা এখন ওয়েট আপডেট করব। স্টেপ 2 আমরা যে স্টাম্পটা এখনই লার্ন করলাম, ওই যে যার গিনি ইন্ডেক্স কম, তার পারফরমেন্সটা যদি আমরা মেজার করি, আমরা টোটাল ইরোর যদি মেজার করি, দেখেন টোটাল ইরোর কত। এই যে আমাদের যে ওয়েট ছিল 1/7, ঠিক আছে, আর পারফরমেন্স কত হবে? পারফরমেন্সের ফর্মুলা হচ্ছে এইটা, পারফরমেন্স অফ স্টাম্প এর একে সংক্ষেপে লিখছে পিএস, মানে পারফরমেন্স অফ স্টাম্প। এটা হচ্ছে হাফ লগ e⁻1 - TE/T। টি মানে হচ্ছে এই যে টোটাল ইরোর 1/7। আমরা যদি এই টি এর জায়গায় এটা বসাই, তাহলে আমাদের যেই ডিটিটা নিয়ে কাজ করলাম সেই ডিটির পারফরমেন্স হচ্ছে 0.895। এই স্টেপ কি ক্লিয়ার? আমরা এখানে একটা স্টাম্প নিয়ে কাজ করলাম যার গিনি ইন্ডেক্স কম। কতগুলো স্টাম্প থাকবে? যতগুলো ফিচার ততগুলা। যার গিনি ইন্ডেক্স কম সেই স্টাম্পকে নিয়ে ওই স্টাম্পকে দিয়ে আমরা হচ্ছে এই 7টা ফিচার লার্ন করিয়ে টেস্ট করিয়ে যেটা পাচ্ছি, ধরে নিলাম আমরা হচ্ছে এই প্যাটার্ন 4টা মিসক্লাসিফাইড। এখন আমাদের কি করতে হবে? এই ওয়েট গুলাকে আপডেট করতে হবে, এটাই কাজ। ইরোরের করসপন্ডিং ওয়েট আপডেট করতে হবে।
তো এটা ওয়েট আপডেট করার জন্য আমাদের স্টেপ 2টা পারফর্ম করতে হবে। আমরা এই স্টামের পারফরমেন্স মেজার করছি। পারফরমেন্স মেজারের রুল হচ্ছে এই যে হাফ লগ ই টু দি পাওয়ার 1 মাইনাস টি বাই টি। টি মানে হচ্ছে টোটাল ইরর 1/7, 1/7 যে আমরা এখান থেকে পেয়েছি সবগুলো 1/7 প্রথম অবস্থায়। পারফরমেন্স হচ্ছে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে 0.895। এখন একটু খেয়াল করেন, আমরা ওখানে বললাম না যে যতগুলা প্যাটার্ন আমরা দিলাম তার মধ্যে যেটা রংলি ক্লাসিফাই করবে আমাদেরকে সেইটা নিয়ে কাজ করতে হবে পরের ক্লাসিফায়ারে। এখন এখানে কিন্তু দেখেন সবগুলাই কিন্তু ঠিক মতো ক্লাসিফাই করেছে, আমরা বলছি শুধু এই রেডটা করে নাই প্যাটার্ন 4। তাহলে এই প্যাটার্ন 4 এর ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে, আর যেগুলা ঠিক মতো লার্ন করেছে সেগুলা একটা মিনিমাম লেভেল পর্যন্ত রাখলেই হয়। ঠিক আছে, এটা ইনক্রিজ। এখন বলতে পারেন যে স্যার কেন ইনক্রিজ করতে হবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কেননা এটা তো রংলি ক্লাসিফাইড করেছে। আমাদের কনসেপ্টই হচ্ছে আপনার বুস্টিং অ্যালগরিদমের যেটা রংলি ক্লাসিফাই করবে তাদেরকে নিয়ে আমরা কাজ করব পরের টাইম। তো এইটার ওয়েটটাকে আমাদের আপডেট করতে হবে যেন এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে দেখেন এই যে ওয়েট ফর ইনকারেক্ট রেকর্ড, তার মানে এটা হচ্ছে প্যাটার্ন 4 এর জন্য কি হবে, ওয়েট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিএস। পিএস মানে হচ্ছে এই যে পারফরমেন্স, এই যে পিএস মানে হচ্ছে 0.895। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি ওয়েট মানে তো 1/7, তাই না, এখানে 1/7 আর এটার সাথে এটা যদি গুণ করি এটা হবে 0.349। এই যে দেখেন এটার নিউলি আপডেট ওয়েট হচ্ছে 0.349। এটা হলো যেটা রংলি ক্লাসিফাই করলো সেটা, আর যেগুলা সাকসেসফুলি ক্লাসিফাই করেছে সেগুলোর জন্য হচ্ছে ওয়েট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিএস। এখন বলতে পারেন যে স্যার এইটা করে কত হলো 0.05 আর এটা হলো 0.349, এইটা কেন মাইনাস দিলাম আর এটা কেন প্লাস দিলাম? আমাদের কনসেপ্ট হচ্ছে যেটা রংলি ক্লাসিফাই করেছে সেটাকে বাড়াইতে হবে, কাজ আছে পরে আমি দেখাচ্ছি। আর যেটা সাকসেসফুলি ক্লাসিফাই করেছে তারটা যা আছে সেটাই ঠিক আছে। আপনার একটা ক্লাসিফিকেশন সাকসেসফুলি হয়েছে ওটা নিয়ে তো বেশি চিন্তা করার দরকার নেই, যেটা আনসাকসেসফুল হয়েছে আমরা ওইটাকে ঠিক করতে চাই সেটা নিয়ে চিন্তা করার দরকার আছে। তো এইটা এই কারণে বাড়ানো, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে কেন বাড়ালাম। ঠিক আছে, তাহলে আমরা এই যে নতুন যে ওয়েট হবে সেই ওয়েট গুলো আপডেট করছি। যদি আমাদের হচ্ছে সাকসেসফুলি ক্লাসিফাই হয়ে থাকে তাহলে ওয়েট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিএস, আর যদি হচ্ছে ইনকারেক্টলি আনসাকসেসফুলি ক্লাসিফাই হয়ে থাকে তাহলে 1/7 ইন্টু ই টু দি পাওয়ার মানে ওয়েট ইন্টু ই টু দি পাওয়ার পিএস। তাহলে দেখেন এই ওয়েট গুলো যদি করি আমরা সাকসেসফুলি যেহেতু এগুলা হয়েছে সবগুলো কিন্তু 0.05, 0.05, 0.05, 0.05, 0.05, 0.05 এবং এইটা যেটা 0.349 যেটা আনসাকসেসফুলি ক্লাসিফাইড হয়েছে। এই পর্যন্ত কি কোনো কোয়েরি আছে আপনাদের? নাই? ওকে, এরপরে দেখেন স্টেপ 4, উই ক্রিয়েট নর্মালাইজ ওয়েট ফর অল রেকর্ডস। এখানে দেখেন আমি যদি এগুলোকে যোগ করি তাহলে এটা কিন্তু সবগুলো 1 এর মধ্যে আসে নাই, 0.649। আমরা এটাকে 1 এর মধ্যে আনতে চাই সবগুলাকে। করলে কি করতে হবে, নর্মালাইজ করতে হবে। আমরা ওই যে মিন ম্যাক্স নর্মালাইজেশন করতে পারি না, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমরা বের করে ফেলতে পারি এবং তার একটা ওয়েট চলে আসবে। এটা কি বোঝাতে পারলাম? আপনারা রেসপন্স করেন নাহলে তো আমি বুঝতে পারবো না। এটা বুঝছেন তো? স্যার এটা ঠিক আছে এ পর্যন্ত, না কোনো কোয়েরি আছে? হ্যালো? ঠিক আছে স্যার। হ্যাঁ, কথা বলতে হবে, না হলে অনলাইনে ক্লাস তো। সরাসরি ক্লাস হলে মানে অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায়, অনলাইনে ক্লাস তো মানে আপনি কতদূর বুঝতে পারছেন সেটা আমি না বুঝতে পারলে পরে কতদূর বলবো কিভাবে বলবো সেটা বলাটা মুশকিল। যাক, এইখানে এই যে এই ভ্যালুগুলো আমরা আছি এটা যদি যোগ করি তাহলে হয় 0.649। এটাকে আমরা 1 এর মধ্যে নিয়ে আসবো। 1 এর মধ্যে নিয়ে আসলে কি হবে, এটা আমাদের একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে আসবে। কার অবস্থানটা কোথায় সেটা বোঝা যাবে, এখানে কিন্তু অবস্থানটা বোঝা যাচ্ছে না। যোগ করে পাচ্ছি 0.46649। এটা যদি 1 এর মধ্যে আনতে চাই তাহলে আমরা মিন ম্যাক্স ক্লাসিফায়ার দিয়ে কাজ করতে পারি। মিন ম্যাক্স ক্লাসিফায়ারে কি হবে, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে বের করতে পারি। আমি একটু দেখাই মিন ম্যাক্স ক্লাসিফায়ারটা কি, যদিও দেখিয়েছি এর আগে। মিন ম্যাক্স নর্মালাইজেশন,
এই যে মিন ম্যাক্স নরমালাইজেশন, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বের করলে এবং আপনি যে পয়েন্ট থেকে বের করতে চাচ্ছেন সেখান থেকে মিনিমাম বের করলে আপনার ভ্যালুটা চলে আসবে এবং আপনি একটা এইরকম ভ্যালু পাবেন। এই যে এগুলার জন্য 0.07, 0.07, 0.07 এবং এইটার জন্য 0.537। দেখেন এই অংশটা কিন্তু অনেক বেশি, কম্পারেটিভলি অনেক বেশি, কারণ এখানে মিসক্লাসিফাই হয়েছে, আমাদের একটু ঠিক করতে হবে। এখন আমরা স্টেপ 5-এ নাও উইল ক্রিয়েট বাকেটস ফর ইচ রেকর্ডস। প্রত্যেকটা রেকর্ডের জন্য একটা করে বাকেট তৈরি করব এবং এখানে দেখেন বাকেটটা কিভাবে তৈরি হয়েছে, একটা রেঞ্জ আসলে, যেমন 0.07। আমরা যদি বলি যে এই প্যাটার্ন 1টা 0 থেকে, একবারে শুরু থেকে শুরু করলাম, 0 থেকে 0.07 এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে প্যাটার্ন 1। তারপরে 0.07 থেকে এর সাথে যোগ করব কোনটা, এইটা, তাহলে কত হয় 0.14, এই পর্যন্ত প্যাটার্ন 2। তারপরে 0.14 থেকে আবার এই যে 0.07 যদি যোগ করি 0.21, এইটা হচ্ছে এই বাকেটের মধ্যে প্যাটার্ন 3। তারপরে হচ্ছে 0.21 থেকে এইটা যদি যোগ করি তাহলে হচ্ছে 0.747। এখানে কিন্তু সাইজটা অনেক বড়, তাই না, অনেক বড়। কেন একটু পরে বলছি, এখানে দেখেন সবগুলোর কিন্তু মাঝে ফ্র্যাগমেন্ট হচ্ছে 0.07, এখানে কিন্তু 0.537, এই সাইজটা বড়। তারপরে এইটা হলো 0.747 থেকে 0.07 যোগ করলে এটা আসবে, যোগ করে এখানে লেখাটা সামহাও মিসিং হয়েছে, এটা হবে আর কি পয়েন্ট সামথিং, বোঝা যাচ্ছে না, লেখা আছে 0.817 এটা। তারপরে 0.817 থেকে এটা যোগ করলে এটা, মানে এখানে আমরা প্রত্যেকটার কিন্তু একটা করে রেঞ্জ পেয়েছি। এটা হলো স্টেপ 5। এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো কোয়েরি এরকম কিছু? জি স্যার, এই পাশে এগুলো ক্লিয়ার স্যার, কিন্তু স্যার স্টেপ ওয়ানটাতে স্যার একটু ভেজাল মনে হচ্ছে। স্টেপ স্টেপ ওয়ানটাতে স্যার, মানে আমরা যে গিনির দেশ গুলো স্টেপ বের 1 করলাম। হচ্ছে, আমি বলি এখানে দুইটা জিনিস আছে। এক হলো আপনার এই পর্যন্ত তো ডেটা সেট, তাই না, ওয়াই নো এই পর্যন্ত ওয়েটটা বের করতে হবে। ওয়েট কি, 1 ভাগ টোটাল নাম্বার অফ প্যাটার্ন। প্যাটার্ন কটা আছে, 7টা, তাহলে 1/7, সবগুলো 1/7। ক্লিয়ার? এটা ক্লিয়ার, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনার যতগুলা ফিচার, এখানে ফিচার কতগুলা, এন সংখ্যক। ফিচার স্যার এন সংখ্যক। আমি ধরে নিলাম 20টা ফিচার, ধরে নিলাম এন এর ভ্যালু 20, তাহলে আমার এখানে স্ট্যাম্প হবে 20টা। ঠিক আছে, স্ট্যাম্প হবে 20টা এবং স্ট্যাম্পের বৈশিষ্ট্য কি, ওয়ান লেভেলের, মানে একটা শুধুমাত্র ফিচারের লেফট লেফট চাইল্ড রাইট চাইল্ড থাকবে। এখন এই 20টা স্ট্যাম্পের গিন ইন্ডেক্স বের করতে হবে, জাস্ট লাইক কার্ড দিয়ে। এই 20টা স্ট্যাম্পের যার গিন ইন্ডেক্স কম, সেই ডিসিশন ট্রিতে এই প্যাটার্ন গুলা সব লার্ন করাইতে হবে। লার্ন করানোর পরে দেখা যাবে, ধরে নিলাম যে এই প্যাটার্ন 4 এইটা মিসক্লাসিফাই হয়েছে, অন্য সবগুলা সাকসেসফুলি ক্লাসিফাই করতে পেরেছে। এটাই হলো স্টেপ 1। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে, দুইটা কাজ, একটা হচ্ছে ওয়েট বের করা, আর একটা হচ্ছে স্টামে প্যাটার্ন গুলো দিয়ে কোনটা মিসক্লাসিফাই হলো আর কোনগুলা সাকসেসফুলি ক্লাসিফাই হলো আপনাকে সেটা বের করতে হবে। তাহলে স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো। ওকে, এরপরে আমাদের কিন্তু আমরা কি করলাম, একটা ক্লাসিফায়ার কিন্তু শেষ করেছি। এখন রংলি যেটা আইডেন্টিফাই হলো প্যাটার্ন 4, এটাকে আমরা পরের ক্লাসিফায়ারে দিব, তাই তো? এইখানে যদি দেখেন, এখানে আমরা 1 থেকে 18 পর্যন্ত লার্ন করতে দিয়েছিলাম, 7, 8, 9, 10 রংলি ক্লাসিফাইড হয়েছে, পরেরটাই 7, 8, 9, 10 দিচ্ছি। এটা দেখতে এমন লাগছে, কিন্তু এইটার ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই যে এইটা। এরপরে দেখেন স্টেপ 6। Now what the algorithm does, if it selects random number from 0 to 1, আমরা ধরে নিলাম এখন 7টা র্যান্ডম নাম্বার আমরা সিলেক্ট করব, এখানে যেহেতু 7টা ফিচার আছে, 7টা র্যান্ডম নাম্বার সিলেক্ট করব 0 থেকে 1 এর মধ্যে। যে কোনো র্যান্ডম নাম্বার তো হতেই পারে, তাই না?
এখানে ফর এক্সাম্পল এরকম র্যান্ডম নাম্বার এসেছে, তাই তো? একটা জিনিস খেয়াল করেন তো, এখানে এই বাকেটের মধ্যে সাইজ কার বেশি সব থেকে? এর রেঞ্জ বেশি না? এর রেঞ্জ বেশি তো? জি স্যার। এই যে দেখেন, ক্যাসিনোতে যখন লোকজন খেলে তখন দেখেছেন তো না, একটা কাঁটা ঘোরে, তাই না? এই যে একটা কাঁটা ঘোরে, এবং কাঁটাটা যেখানে যায় সে অনুসারে তাদের একটা হয়তো পয়েন্ট ক্যালকুলেশন হয়। তো যদি এই পোর্শনটার অংশ অনেক বেশি, তাই না? এই পোর্শনটা সব থেকে বেশি, এই পোর্শনটা মানে 3 নম্বর পোর্শনটা সব থেকে বেশি, এই পোর্শনটা তার থেকে কম, এগুলো আরো কম। এখন একটা কাঁটা আপনি ঘুরিয়ে দিলেন, কোথায় থামবে আপনি জানেন না। কোন অংশে থামার চান্স বেশি বলেন তো? কোন অংশটা বেশি কভার করে থাকবে? এই অংশটা না? 38%, এটা 31%, এগুলা কম। এই জায়গায় একটু খেয়াল করেন তো, তাহলে এই জায়গায় আমার বাকেটের সাইজ বড় না? 50%-এর ওপরে এই জায়গায়। তাহলে আপনি যদি একটা কাঁটাকে এভাবে ঘুরতে থাকেন, তাহলে কোথায় এসে থামার সম্ভাবনা বেশি? এখানে বেশি থামবে না? অন্য জায়গাতেও থামতে পারে, কিন্তু এখানে তো থামার সম্ভাবনাটা বাড়বে, তাই না? তো জি যখন স্যার। আপনি একটা র্যান্ডম নাম্বার নেবেন 0 থেকে 1 পর্যন্ত 7 বার, এখানে এসে হিট করার সম্ভাবনা বাড়বে না? কি বোঝা গেল? জি স্যার, আচ্ছা, তাহলে এখানে 7টা র্যান্ডম নাম্বার নেওয়া হচ্ছে 7টা ফিচারের জন্য। তাহলে 0 থেকে 1 এর মধ্যে এখানে দেখেন ভ্যালু প্রথমটা, এটা কিন্তু দামি ভ্যালু, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। 0.50, 0.141, 0.6, 0.82, 0.71, 0.85, 0.65, ধরে নিলাম এই 7টা ভ্যালু এসেছে। আপনার ক্ষেত্রে অন্যটা আসবে স্বাভাবিক। 0.50 এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে দেখেন তো? এখানে পড়ে না প্রথমেই? তাহলে প্যাটার্ন 4, তাই তো? কি বোঝা যায়? এই রেঞ্জের মধ্যে পড়ে। দেখেন 0.50 মানে 0.21 থেকে 0.747, কি হয়? প্রথমটা প্যাটার্ন 4। তারপরে হচ্ছে 0.141, 0.141 এটা কি হয়? এই রেঞ্জে 0.141 এর মধ্যে পড়বে, তাহলে এটা প্যাটার্ন 3, প্যাটার্ন 3 আমি দেখাচ্ছি। এরপরে 0.6 এর মধ্যে পড়ে, এটাও প্যাটার্ন 4। তারপরে হচ্ছে 0.82, 0.82 এখানে পড়ে, এটা হলো প্যাটার্ন 6। ওকে। তারপরে 0.71, 0.71 এখানে পড়ে, আবার প্যাটার্ন 4, ওই যে তার জায়গা যে বেশি। তারপরে হচ্ছে 0.85 এখানে পড়ে, প্যাটার্ন 6, প্যাটার্ন 6। তারপরে 0.65, 0.65 এই রেঞ্জের মধ্যে প্যাটার্ন 4। দেখেন, আমরা 7টা র্যান্ডম ভ্যালু নিলাম 0 থেকে 1 এর মধ্যে, যেহেতু এই বাকেটে এর জায়গাটা বেশি, র্যান্ডম নিলে ওর অংশটাই তো বেশি পড়বে। প্যাটার্ন 4 যেটা আনসাকসেসফুলি ক্লাসিফাইড হয়েছে, সেটা কবার আছে? 4 বার, 4 বার, 4 বার, 4 বার, 4 বার আছে। 4টা 4 বার আছে, 3 একবার আছে, 6 দুবার আছে। এখন তাহলে কি হবে? এই ডেটা সেটটা কিন্তু চেঞ্জ হয়ে এই ডেটা সেট হবে। এটা চেঞ্জ, আর এটা থাকছে না, এটা এখানে আসবে। ওকে। এখানে যখন আসবে তখন প্যাটার্ন 4টা একবার হবে, প্যাটার্ন 3 এর ভ্যালুটা এখানে আসবে, প্যাটার্ন 4 এর ভ্যালুটা এখানে আসবে, প্যাটার্ন 6 এর ভ্যালুটা এখানে আসবে। এভাবে যার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের ভ্যালুটা এভাবে তৈরি হবে। মানে প্যাটার্ন এখানে দেখেন 19, 29, 59, 79, এই 4টা বাদ হয়ে যাবে। ওই 4 জায়গায় কি বসবে? এই যে প্যাটার্ন 4, প্যাটার্ন 4 এভাবে কিন্তু আসতে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? এটা কিন্তু নতুন ডেটা সেট তৈরি হচ্ছে। এই যে দিস কাম আউট টু বি আওয়ার নিউ ডেটা সেট, এবং এটা ডিপেন্ড করছে এই যে ওয়েটের উপরে, এবং এখানে যে বাকেটটা তৈরি করলাম সেই বাকেটের উপরে। এখন বলতে পারেন যে স্যার 4 নম্বরটা কেন বেশি আসলো?
এই যে বাকেটের সাইজ বড় তাই বেশি। আর এর আগে যে আপনাদেরকে বললাম যে এইখানে আমার এই ওয়েটটাকে কেন ইনক্রিজ করতে হবে, যেহেতু এটা আনক্লাসিফাইড হয়ে আছে, মিসক্লাসিফাইড হয়ে আছে, সেহেতু এই ওয়েটটাকে বাড়াইতে হবে, কেননা এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। নতুন ডেটা সেটে আমরা তাকেই রাখবো যেটা হলো মিসক্লাসিফাইড হয়ে আছে, তাকে নিয়ে আরো ডিটেলস কাজ করার জন্য। এই পর্যন্ত কি ক্লিয়ার, না কোনো কোয়েরি আছে বলেন? জি স্যার। আচ্ছা, এটা হলো একটা স্টেপ হলো। তার মানে আমাদের যেটা আমরা দেখছিলাম, একটা ক্লাসিফায়ারে যে যে কাজ করার, এই রংলি ক্লাসিফাইড যে ডাটা, সেটা পরের ক্লাসিফায়ারে যাবে। পরের ক্লাসিফায়ারে কিভাবে যাবে খেয়াল করেন, এই যে এখানে বলেছিলাম, এখানে ঢুকলো 1 থেকে 18, এই ক্লাসিফাই করতে পারলো না 7, 8, 9, 10, কিন্তু এইটা দিয়ে যখন আমরা লার্ন করাইলাম, ডেটা সেট তো চেঞ্জ হয়ে গেছে, 7, 8, 9, 10 কিন্তু আর শুধু নাই, তার সাথে অনেক কিছু হয়ে গেছে। সে বের করে দিল 16, 17, 18। এই যে গ্যাপটা এখানে দেখে মনে হচ্ছে আমি ঢুকালাম 7, 8, 9, 10, সে এখানে 16, 17, 18 কোথায় থেকে পাইলো? এই যে নতুন ডেটা সেট চেঞ্জ হয়ে গেছে যে, এখন আমরা যে ডেটা সেটটা এখানে দিচ্ছি, এই ডেটা সেট তো এই ডেটা সেট না, এই ডেটা সেট, এই জন্যই ওখানে 6, 7, 8 দিয়ে 16, 17, 18 পেয়েছে। ঠিক আছে, ওটা অ্যান্সারটা দিলাম। এরপরে কি হবে দেখেন, নাও দিস অ্যাক্ট অ্যাজ আওয়ার নিউ ডেটা সেট। এই ডেটা সেটটা এখন আমাদের নতুন ডেটা সেট হিসেবে কাজ করবে, এবং আমাদেরকে এই প্রসেসটা রিপিটেডলি চালাইতে হবে। কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত না আমার ইরোর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাচ্ছে। কতক্ষণ চালাবো দেখেন, ধরেন আমি যদি বলি যে ঠিক আছে, আমি হচ্ছে ইরোর একটা লেভেল পর্যন্ত না আসলে থামবো না। ইরোর কোনটা? এখানে ইরোর হচ্ছে 1/7, এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে লেখা ছিল টোটাল ইরোর কত, 1/7। 1/7 মানে কত পার্সেন্ট ইরোর? 1/7 মানে হচ্ছে 1/7, 14%। আপনি এটাকে কতদূর পর্যন্ত কমাতে চান, যত লুপ চলবে ততদূর পর্যন্ত কমাবেন, এবং প্রতিবার নতুন নতুন ডেটা সেট আসবে। এটা হতে পারে একটা। আর একটা হচ্ছে যে আপনি এখানে কতটা ক্লাসিফায়ার ডিসিশন ট্রি চালাবেন সেটাও ঠিক করে দিতে পারেন। এইটা হলো, ধরেন যে আপনি একটা নির্দিষ্ট ইরোর রেট পর্যন্ত, অথবা আপনি ডিটি ঠিক করে দিলেন যে ঠিক আছে আমি হচ্ছে 20টা ডিটি চালাবো। ওকে, 20 ডিটির পরে যেটা আসলো এই পর্যন্ত হচ্ছে আপনার লার্নিং। টেস্টিং এর সময় কি হবে? টেস্টিং এর সময় ওই 20টা ডিটি রাখতে হবে, এবং টেস্টের ডাটা দিয়ে, ধরেন যে এখানে 20টা ডিটি আপনার 15টা দিয়েছে 1, আর বাকি 5টা দিয়েছে 0, তাহলে রেজাল্ট হবে 1। মানে মেজরিটি ভোট দিয়ে যেটা হবে সেটা উইন করবে। আর যদি আপনার হচ্ছে রিগ্রেশন হয়, তাহলে প্রত্যেকটার রেজাল্টকে মিন করলে যেটা আসবে সেটা রেজাল্ট। কি খুব কঠিন লাগলো এটা বুঝতে? অ্যালগরিদম তো সহজ না, বুঝতে একটু কঠিন লাগবেই। আমি তারপরেও যত সহজ করে বোঝানো যায় বুঝাইছি। বলেন কোথায় কোথায় সমস্যা মনে হচ্ছে? বলেন, রেসপন্স করেন, কোথায় কোথায় সমস্যা মনে হচ্ছে? কি কারো কোনো সমস্যা নাই? স্যার অ্যালগোরিদম গুলা কি সবগুলাই স্যার আমাদের মানে আমাদের তো স্যার কোড গুলা মেনলি লাগবে। এখন অ্যালগোরিদম গুলো আমরা বুঝলাম, কোড গুলাকে বোঝা যায়। কোড গুলা তো লাগবে। আমি তো হচ্ছে এনসেম্বলের কোড গুলা, এনসেম্বল আরো অনেক অ্যালগরিদম আছে, এতগুলা তো পড়ানো সম্ভব না। আমি বেগিং থেকে একটা, বুস্টিং থেকে একটা বললাম, আরো অনেকগুলো আছে, এতগুলো বলা যাবে না আসলে। আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বললাম যে বেগিং অ্যালগরিদম এভাবে চলে, যেমন র্যান্ডম ফরেস্ট খুব পপুলার, মানে বেগিং এর সব থেকে পপুলার অ্যালগরিদম বলেছি, আর বুস্টিং এরও সব থেকে পপুলার অ্যালগরিদম বলেছি। দুইটা থেকে দুইটার কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম। এটা একটু মাথায় থাকলে যেটা হয় কি, কোডিং করার সময় আপনার এত কিছু লাগবে না, কিন্তু
কোডিং করার সময় আপনার ভেতরে কি হচ্ছে এটা যদি আপনার মাথায় থাকে আপনার কাজ করতে সুবিধা হবে, সেই জন্যই মূলত বলা। ঠিক আছে? বলেন কোনো কোয়েরি থাকলে। এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যদি মনে করেন যে আমি কোড দেখবো না, মানে ভেতরে কিছু বুঝবো না, তাহলেও হবে। কিন্তু ভেতরেরটা না বুঝলে একটা নির্দিষ্ট লেভেল পরে যে আপনি পারফরমেন্সটা বেশি দূর যেতে পারবেন না। যতটা পারা যায় বুঝলে ভালো। আমি এক কাজ করি, এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কি বলেন? কারো কোনো সমস্যা নাই? আমি এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখেন, তারপরে সমস্যা থাকলে আমাকে বলেন। এত সহজ করে কোথাও লেখা নাই, হ্যাঁ আমি বললাম এটা হচ্ছে একটু দেখে নেন, পরে কিন্তু মুশকিল হবে। একটু বুঝতে না পারলে পরে তো আর কোশ্চেন করার লোক পাবেন না। একটু দেখেন। তবে অ্যালগোরিদম গুলো যে খুব সহজ তা কিন্তু না। আমি এক্সাম্পল দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করছি। আজকেটা হয়ে গেলে আর অ্যালগোরিদম ভেতরে বুঝতে হবে না কিছু, আজকেটাই শেষ। নিউরাল নেটওয়ার্কে যাব, নিউরাল নেটওয়ার্ক ওইটা গল্পের মতো করে বলবো, ওইটা বুঝতে সমস্যা হবে না। একই জিনিস, ওখানে তো অ্যালগোরিদম আলাদা আলাদা কিন্তু কনসেপ্ট একভাবেই চলবে। বলেন এইটা নিয়ে কোনো কোয়েরি আছে কিনা আপনাদের মধ্যে, নাকি দেখেন একটু। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্টেপ 4। স্যার এখানে আমরা নর্মালাইজ করেছি, মিন ভ্যালু আর ম্যাক্স ভ্যালু কোনটা কোনটাতে করেছিল? মিনিমাম ধরেন এটাকে, আর ম্যাক্সিমাম এটা আসে না, এটা ক্যালকুলেশন করলে আসে না। স্যার ক্যালকুলেট করিনি, একটু দেখতে হবে। এটা যোগ করেন, করে দেখেন 1 হবে, হওয়ার কথা। এটা নর্মালাইজ করা, এই ডাটাগুলোকে নর্মালাইজ করা। একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম লাগবে। আর কোনো কোয়েরি বলেন। স্যার বাকেটটা নিতে হচ্ছে কেন? প্যাটার্ন 4 এর জন্য স্যার আমার ইয়াটা কি হবে, এক্সট্রা কি হবে তাহলে? কোনটা? প্যাটার্ন 4 এর জন্য। প্যাটার্ন 4 এর জন্য জি, স্যার। এইটা যে আমাদের মিন ম্যাক্স দিয়ে করেছে তা কিন্তু না। এটা যে কোনো টেকনিকই করতে পারে। এটা নর্মালাইজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এইটা 1 এর মধ্যে যেন আসে। এটা এটা দেখেন তো 1 এর মধ্যে আসছে কিনা দেখেন। আমি দেখাই কিভাবে করা যায় খুব সহজে, দেখেন আমি ওটা একটা এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য। দেখাই, দেখেন তো এটা হলো 0.07 ইন্টু 6 কত হয়? 0.42 -1, এই যে 0.58 আসে তো, কাছাকাছি আসছে। ঠিক আছে, কাছাকাছি তো আসে, এই একের একের মধ্যে জি, চলে আসে। হ্যাঁ, এখন হচ্ছে এইটার পার্সেন্টেজ করলেও কিন্তু বের হয়ে যায় যে 100-র মধ্যে এটা কত আসলো, একের মধ্যে কত, আর এটা একের মধ্যে কত। মানে এটাকে আসলে এমন একটা স্কেলে নিয়ে আসা, একটা সিমিলার স্কেলে নিয়ে আসতে হবে যেন মোটামুটি একটা রেঞ্জ আপনি পেয়ে যান। এখন তো এদিক ওদিক হলেও কিছু যায় আসে না, এটা জাস্ট একটা কনসেপ্ট। ঠিক আছে? জি। আচ্ছা, আর কোনো কোয়েরি কারো? কে একজন বলছিলেন কি যেন, বলেন। স্যার এই যে বাকেটটা আমরা তৈরি করতেছি কেন? এইটার এই যে বাকেট তৈরি করছি এখানে 6 নম্বর স্টেপে একটা, এই যে আননোন যে ভ্যালু গুলো আসছে, র্যান্ডম ভ্যালু, আমাদের এখানে 60টা প্যাটার্ন আমাদের নতুন ভাবে সিলেক্ট করব। মানে আমাদের ডেটা সেটটা তো নতুন হইতে হবে। তো এটার জন্য যে র্যান্ডম ভ্যালু আমরা সিলেক্ট করব 0 থেকে 1 এর মধ্যে, এবং আমাদের যেহেতু 60টা প্যাটার্ন আছে, আমরা 60টা প্যাটার্নে নেব র্যান্ডমলি। তো এখানে যখন 60টা প্যাটার্ন আমরা র্যান্ডমলি নিলাম, এখানে কোন প্যাটার্নটা কতবার আসবে সেইটা সিলেক্ট করার জন্যই মূলত এই ওয়েট গুলো ঠিক করা। এটা এই কারণে নিচ্ছি, যেটা হচ্ছে মিসক্লাসিফাইড প্যাটার্ন, সেটা যেন আমরা রিপিটেশনটা বাড়াইতে পারি। রিপিটেশন বাড়াইলে কি হবে, ওইটা নিয়ে আমরা আরো ডিটেলস অ্যানালাইসিস করতে পারবো পরের ট্রিতে। আমরা তো এই ডেটা সেটটা ফার্স্ট ট্রির জন্য, ফার্স্ট ডিটির জন্য, পরের ডিটিতে কোনটা যাবে
যেগুলা মিসক্লাসিফাইড প্যাটার্ন সেগুলা যাবে না। তো মিসক্লাসিফাইড প্যাটার্নের সংখ্যা যদি আমাদের পরেরটাই প্যাটার্ন 4টাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে ওইটা নিয়ে তো বেশি অ্যানালাইসিস করা যাবে, আমাদের ওইটা নিয়ে আপনার বিভিন্ন ক্যালকুলেশন গুলো হবে, সেই কারণে এটা করা। মানে প্রথম যখন জিটি ইউজ করলাম তখন তো আমার এখানে যে 7টা প্যাটার্ন ছিল, এর মধ্যে যেগুলা সাকসেসফুলি ক্লাসিফাই হচ্ছে সেগুলো তো হচ্ছেই, যেটা মিস ক্লাসিফাইড হচ্ছে একটা বা একাধিক, এখানে যদি একটা দেখাইছে একাধিক হতে পারে, তো সেগুলা নিয়েই কিন্তু আমাদের হচ্ছে পরবর্তী জিটিতে কাজ করতে হবে। তো দেখেন এখানে বাকেটটা বাড়ানোর জন্যই কিন্তু এখানে প্যাটার্ন 4-এর পসিবিলিটিটা বেশি আসছে না। তাহলে এই যেটা মিস ক্লাসিফাইড হলো সেটাই তো আমার পরবর্তীতে ওইটাকে নিয়েই আমি পরের ডিটিতে কাজ করতে পারছি, এটাই উদ্দেশ্য। এই কারণে বাকেটটা বাড়ানো হচ্ছে, ওয়েটটা বাড়ানো হচ্ছে, ওয়েটটা বাড়লে বাকেটটা বাড়বে, বাকেটের সাইজ বাড়বে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এইটা আগে পড়তে হবে, পড়াটা আগে বুঝতে হবে, বসে একটু নিজের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আসলে ভেতরে হচ্ছে কি। আপনি যে কোশ্চেনটা করছেন এটা হলো যে যেটা মিসক্লাসিফাইড প্যাটার্ন সেটা এখানে তো ধরুন আমরা বললাম যে আমরা 3টা ডিটি, প্রথম ডিটিতে এটা দিলাম, পাস করলাম, করার পরে কিছু ক্লাসিফাই হলো, কিছু মিসক্লাসিফাই হলো, যেগুলো মিসক্লাসিফাই হলো সেগুলো তো এই ডিটিতে পাঠাবো, তাই তো। তো মিসক্লাসিফাই গুলা তো যত বেশি করে অ্যানালাইসিস করে এখানে দিতে পারবো, যত বেশি রিপিটেশন হবে তত এখানে পাঠিয়ে এই অ্যানালাইসিস করতে পারবে, এই কারণে আসলে পাঠানো। ওই যে আমাদের এখানে যে কনসেপ্ট ছিল যে রংটাকে আমরা পাঠাবো, রং গুলাকে পাঠাবো, সেই কনসেপ্টে এটা হচ্ছে। বলেন আর কোনো কোয়েরি? স্যার আমরা ডিটি স্যার কত কত সংখ্যক নিচ্ছি স্যার, মানে ফিচারের সমান সংখ্যক, মানে প্রত্যেক আইটারেশনের সমান, মানে এইটা এইটা এখানে ফিচারের সমান সংখ্যক নেওয়ার কথা বলছে, ফিচারের সমান সংখ্যক নিতে হবে, নট নেসেসারি আপনি ইচ্ছাগুলো কমাইতে বাড়াইতে পারেন, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। আমরা যখন করবো নি আমরা দেখবো যে কতগুলো বাড়াইতে কমাইতে পারি, এখানে সংখ্যাটা আপনি বলে দিতে পারেন। আর স্যার ওই যে লাস্টের দিকে আমরা যখন স্যার টেস্টিং করতেছি তখন স্যার বলছে যে সবগুলা ডিটিকে একসাথে কানেক্ট করতে হবে। এটা কি স্যার একেবারে লাস্ট আইটারেশনের ডিটি গুলা, না হলো প্রত্যেকটা আইটারেশনের সবগুলা প্রত্যেকটা ডিটি? ডিটি যেভাবে যেভাবে ইউজ করেছেন, প্রথমবার একটা ডিটি ইউজ করেছেন ওইটাকে কানেক্ট করতে হবে, তারপরে দ্বিতীয় করেছেন, এভাবে যদি 20টা করেন 20টাকে কানেক্ট করে রেজাল্ট বের করতে হবে। ঠিক আছে, জি এই স্যার, বুঝতে পারছি। কঠিন না, কিন্তু হচ্ছে একসাথে অনেকগুলো বোঝানো হয়েছে, গত 4 দিন থেকে আমি শুধু অ্যালগরিদমের ভেতরেই বোঝাচ্ছি। এত কম সময়ে এত কিছু মাথার মধ্যে নিতে গেলে স্বাভাবিকভাবে একটু প্রবলেম হবে, এটা সময় নিয়ে দেখতে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা দেখেন, জি স্যার, সবগুলো অসুবিধা নেই। এলোমেলো লেগে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো এলোমেলো হওয়াটাই স্বাভাবিক, তারপরে আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, মানে গল্পের মতো করে। আপনারা এই রোজার ছুটি, মানে সরি রোজা বলছি, আপনার ঈদের ছুটি আছে, ওর মধ্যে দেখবেন। এটা যদিও আমরা হচ্ছে এই মডিউলটা ঈদের আগে শেষ করে দেবো, কিন্তু ঈদের ছুটির আগে আর নতুন মডিউল শুরু করব না, তো ওই সময় এটা আরেকবার ক্লিয়ার হবে। ওকে, আর কোনো কোয়েরি আছে আপনাদের? আর কয়টা ক্লাস নেবেন স্যার এই মডিউলে? এই মডিউলে এই মডিউলে হচ্ছে আপনাদের এইখানে এই যে ইনসেম্বল, ইমপ্রুভ পারফরমেন্স উইথ ইনসেম্বল, যেটা আজকের ক্লাস নিলাম, এটার উপরে কোডিং গুলো দেখাবো, এইটা একটা টিউনিং দেখাবো সামনের দিন, এই 2টা চ্যাপ্টার। আর তারপরের দিন এখানে প্রজেক্টের মধ্যে হয়তো 2টা প্রজেক্ট দেখালাম, আর আরেকটা প্রজেক্ট থাকবে, এটা তারপরের দিন দেখাবো, 3টা লেকচার নিলে শেষ হয়ে যাবে, তারপরে পরীক্ষা একটা হবে। ওকে, কেউ কিছু বলবেন, নাহলে শেষ করে দেবো আজকে। তারপর কোনো কোয়েরি বা এরকম কিছু আছে? নাই? ঠিক আছে, আজকে তাহলে শেষ করলাম।